হ্যালো বন্ধুরা, নমস্কার। আমি সুজয় আপনাদের সাথে রয়েছি সদা সর্বদাই আপনাদের ভালোবাসায়। হাই বন্ধুরা, হাউ আর ইউ? আই হোপ যে আপনারা প্রত্যেকে খুব ভালো আছেন যেখান থেকে আপনি দেখছেন। আর আজকে যে ইভেন্ট আমি নিয়ে চলে এসেছি সেটা আপনারা নিশ্চয়ই হেডিংয়ে পড়েছেন, যে আমাদের জীবনের যে মানসিক চাপ সেখান থেকে বার হওয়ার উপায়, আমাদের জীবনের গোল লক্ষ্য কী করে পূরণ করব, আর আমাদের জীবনের স্বপ্ন কী করে বাস্তবে রূপ দেব। তো দেরি কিসের বন্ধুরা, ছটাছট যেখান থেকেই তোমরা ভিডিওটি দেখো না কেন অবশ্যই কমেন্ট করো, কারণ আজকের ভিডিও না ধামাল করবে। আজকের ভিডিও আই চ্যালেঞ্জ ইউ, যে আজকের ভিডিও না তোমার মানসিকতা, তোমার এই দিমাগের ভেতরে যদি কোনো কাচরা জমে থাকে, কোনো ময়লা জমে থাকে, সেগুলোকে বার করে দেবে। ফর এক্সাম্পল, একটা রান্নাঘরে যখন আমাদের বাড়ির লোক, মা কাকিমারা বা আমাদের নিজের মানুষরা যখন বাড়ির ডাব্বাতে অর্থাৎ ডাস্টবিনে যখন অনেক দিন ধরে কাচরা নোংরা আবর্জনা জড়ো করে রেখে দেয়, তখন কি হয়? তখন সেটা দীর্ঘদিন থাকার ফলে একটা বুদ্ধু, দ্যাটস মিন একটা ব্যাড স্মেল বার হয় সেখান থেকে, আর সেটাকে পরিষ্কার করতেই হয়। তো আমি আপনাদেরকে প্রশ্ন করব যে আমাদের দিমাগ থেকে যে অনেক দিন ধরে কাজরা জমা হয়েছে, নেগেটিভিটি জমা হয়েছে, ওভার থিঙ্কিং জমা হয়েছে, দুশ্চিন্তা জমা হয়েছে, দুঃস্বপ্ন বাসা বেঁধেছে, সেইগুলো আপনি কত দিন বার করেননি, সেইগুলো কত দিন আপনি আপনার দিমাগ থেকে বিতাড়িত করেননি, কতদিন আপনি নিজেকে এমটি করেননি, খালি করেননি। আপনি হয়তো বলতেই পারবেন না, আপনার কাছে হয়তো এই কোশ্চেনের অ্যান্সার নেই। ইয়েস, নেই। যদি না থাকে তবে আজকের এই ভিডিও আপনার জন্য। ইয়েস, এই ভিডিওটি আপনার জন্য, যা আপনার মানসিকতাকে চেঞ্জ করবে, যা আপনার অ্যাটিটিউডকে চেঞ্জ করবে, যা আপনার বিহেভিয়ারকে চেঞ্জ করবে, যা আপনার স্বপ্নকে সাকার করবে, যা আপনার দুশ্চিন্তাকে বিতাড়িত করবে, টাটা বাই বাই দেবে, আর এক সাথেই আপনার গোলকে সেট করবে, আর আপনার স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার জন্য গুটি গুটি পায়ে আপনি অগ্রসর হবেন আপনার লক্ষ্য পূরণের দিকে। হ্যাঁ বন্ধুরা, আপনারা যেখানেই দেখুন না কেন, যেখান থেকে দেখুন না কেন, করজোরে নিবেদন যে আপনারা অবশ্যই আমার সাথে থাকুন, সঙ্গে থাকুন, ভিডিওটি শেষ মতো দেখতে থাকুন। আই প্রমিস ইউ যে এই ভিডিওটি দেখার পর আপনার এখন যে চিন্তাভাবনা, আর ঠিক 45 মিনিট বা আধা ঘন্টা পরেই যে চিন্তাভাবনার মধ্যে একটা ডিফারেন্স দেখা দেবে। কারণ দেখুন বন্ধুরা, যে আমি যখনই কোনো সেমিনার বা এমন ইভেন্ট শুরু করি, পার্সোনাল ইভেন্ট বা ভার্চুয়াল ইভেন্ট, বা আমি যখন অফলাইন বা অনলাইন যখনই অন্য সেমিনার শুরু করি, তখন আমি একটা আমার পিয়ারি যেটা উদাহরণ দিতে খুব ভালোবাসি, গল্পের মাধ্যমে একটা আমি শুরু করি। তাই আজকেও একটা নতুন একটা গল্প নিয়ে চলে এসেছি, যে গল্পটি আমাদেরকে অনেক শিক্ষা দিতে পারে। হ্যাঁ বন্ধুরা, একটি রাজ্যে একটি রাজা ছিল। সেই রাজ্যের রাজা ভাবলো যে অনেক দিন হয়ে গেছে, আমাকে এবার একটা ভালো যোগ্য একটা মন্ত্রী খুঁজতে হবে, যে আমাকে সালাহ পরামর্শ দেবে, আমার রাজ্যের প্রজাদের সম্পর্কে ভাববে, এবং সে খুব ভালো দক্ষ একজন মন্ত্রী হবে। সে খুঁজতে সে দেখতে পেল তার রাজ্যে একজন মানুষ আছেন যে খুব অল্প বয়স, এবং সে খুব মেধাবী, খুব ট্যালেন্টেড এবং খুব জ্ঞানী, অনেক কিছু জানে, অনেক অল্প বয়সে অনেক কিছু হাসিল করেছে, অনেক কিছু সাকসেসকে অর্জন করেছে। রাজা ভাবলো যে কেননা আমি এই মানুষটিকেই আমি আমার রাজ্যের মন্ত্রী হিসাবে, সুদক্ষ মন্ত্রী হিসাবে নির্বাচন করি। আর রাজা তাই করলেন। কিন্তু বেশ কিছুদিন নিযুক্ত করার পর বেশ কিছুদিন কেটে গেল, মন্ত্রী ভেবে পাচ্ছিলেন না যে তিনি কী করবেন, তিনি প্রজাদের জন্য আর ভালো কী করতে পারেন। তাই তিনি ভাবলেন যে ঠিক আছে, একটা বুদ্ধ মঠ আছে, সেই বুদ্ধ মঠে যারা বুদ্ধ মঠে যারা সন্ন্যাসী হয়, মাঙ্ক হয়, সেই মাঙ্কদের কাছে মানে ওদের যাই, আর গিয়ে আমি কিছু সালাহ এবং পরামর্শ আমি নিয়ে আসি, যে কী করে আমার রাজ্যকে আরও বেটার করতে পারি, আমার প্রজাদের মন জয় করতে পারি। যেতে গিয়ে তো যখন তিনি গেলেন সেই প্রজাদের কাছে, সেই মঙ্ক অর্থাৎ সেই সন্ন্যাসীদের কাছে যাওয়ার সাথে সাথেই তারা জানতো যে নতুন মন্ত্রী পদে নিযুক্ত হয়েছে, তাকে তারা বসতে দিল, এবং সে তখন সেই যে প্রধান যে সন্ন্যাসী তাকে বললেন যে জানেন তো আমি এই রাজ্যের প্রধান মন্ত্রী হিসাবে নিযুক্ত হয়েছি, তা আমি চাইছি যে রাজ্যটাকে কী করে আরও সুদক্ষভাবে পরিচালনা করা যায়, কী করে ভালোভাবে পরিচালনা করা যায়, তার সালাহ পরামর্শ আমি আপনার কাছে নিতে এসেছি। আপনি বলুন ঝটাপট, যে আমার হাতে সময় নেই, আপনি বলুন তাড়াতাড়ি আমাকে কী করতে হবে। তো তখন মন্ত্রী সেই কথা শুনে সেই সন্ন্যাসী বললেন
যে তুমি একটাই কাজ করো, তুমি প্রজাদের কথা শুনো। লিসেন টু মি ভেরি কেয়ারফুলি। তিনি কি বললেন? তিনি বললেন তুমি প্রজাদের কথা শুনো, যারা যা বলছে মন দিয়ে শোনো। আগে শোনো তুমি, লিসেন, আগে বারবার শোনো তুমি। বলে হ্যাঁ আমি তো জানি যে আমাকে প্রজাদের কথা না শুনলে প্রজাদের সমস্যা কী করে বুঝবো আমি, তা আমি প্রজাদের কথা শুনতে হবে এটা আমি জানি, কিন্তু তাছাড়া কী করতে হবে? আবার সেই একই কথা বললেন কে? সেই সন্ন্যাসী, যে তুমি রাজ্যের প্রজাদের কাছে কথা শুনো, যেখানেই তুমি যাবে সেখানেই প্রজারা যা বলবে তুমি সব সব কথাগুলো মনোযোগ সহকারে শান্ত মাথায় শোনো কথাগুলো। বলে হ্যাঁ আমি জানি সেগুলো তো শুনতে হবে, কিন্তু আর কি করতে হবে? আবার সেই একই কথা কে? সেই সন্ন্যাসী বললেন যে তুমি যেখানেই যাবে না কেন, প্রজারা যাই বলুক না কেন, তুমি মন দিয়ে প্রজাদের কথা শুনবে। এইবার সেই মন্ত্রী প্রচণ্ড রেগে গেল, রেগে গিয়ে বলল আরে মশাই আমি জানি কি করতে হবে, প্রজাদের কথা শুনতে হবে আমি জানি, কিন্তু আর কি করতে হবে আমাকে? ভাই আমি এক সুদক্ষ মন্ত্রী হতে গেলে, জীবনে ভালো সব থেকে ভালো রাজ্য চালাতে গেলে আর কি করতে হবে? তখন সে এতটাই রেগে গিয়েছিল এবং সে বলল মূর্খ সন্ন্যাসী, তুমি আমার রাজ্যে বাস করছো আর আমি এই রাজ্যের প্রধান মন্ত্রী, তোমাকে আমি কারাগারে পুরবো, তোমাকে আমি বধ করব, তোমাকে আমি শুলে চড়াবো, অনেক হুমকি এবং থ্রেট দিল। তারপরেও সেই সন্ন্যাসী একটি কথাই বলল যে মন্ত্রীমশাই আপনি প্রজাদের কথা শুনুন, শুনুন আর শুনুন। এই কথা শুনে আরও 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 মন্ত্রী খুব রেগে গেল, রেগে গিয়ে বলল বেকুব, বেকুব সন্ন্যাসী কিচ্ছু জানে না, আমি তো জানি যে প্রজাদের কথা শুনতে হবে, আর কি করতে হবে আমাকে? তখন সন্ন্যাসী বললেন যে মন্ত্রীমশাইকে চা খাও। তখন একজন খালি কাপ আর চায়ের কেটলি নিয়ে এলো, মন্ত্রীর সামনে রাখা হলো। মন্ত্রী বলল না আমি খাবো না। বললো না খান, চা খান, আমি আরামসে আরামসে খান, আমি আপনার কথা শুনছি। তখন সেই চা ঢালতেই থাকলো, ঢালতেই থাকলো, ঢালতেই থাকলো। একসময় দেখা গেল যে কাপ ওভারফ্লো হয়ে গেছে, কাপ ওভারফ্লো হয়ে গেছে, আর ওভারফ্লো হয়ে গিয়ে চা তার গড়িয়ে টেবিল দিয়ে নিচে পড়ছে। হঠাৎ করে মন্ত্রী দেখে বললো আরে বেকুব সন্ন্যাসী তুমি এসব কী করছো? চা ওভারফ্লো হয়ে তাও তুমি ঢালছো? কিন্তু কোনো কথাই ভ্রুক্ষেপ না করে সেই সন্ন্যাসী তার সেই কাপে সে চাল ঢালতেই থাকলো, ঢালতেই থাকলো, ঢালতেই থাকলো, আর সেই কাপ উপছে, সে ওভারফ্লো হয়ে কিন্তু চা মানে টেবিল বেয়ে নিচেই মাটিতে পড়তে লাগলো। এই ঘটনা দেখে সন্ন্যাসী ওপরে এরকম প্রতিক্রিয়া দেখে সে মন্ত্রী বহুত রেগে গেল, আর রেগে গিয়ে বললো এটা কি করছেন? আপনারা কি জানেন না যে এটা কাপটা অলরেডি ভর্তি হয়ে গেছে আর আপনি তাও ঢালছেন? এ কি নিতে পারে? ঠিক তখন কাপ ঢালাটা বন্ধ করা হলো চায়টা। আর তখন সেই সন্ন্যাসী বলল আমি এটাই আপনাকে বলতে চাইছিলাম যে আপনি আগে থেকেই জানেন যে আপনি জ্ঞানী, আপনি আগে থেকেই জানেন যে আপনি অনেক কিছু জানেন, আপনি আগে থেকেই জানেন যে আপনার আর কিছু জানার দরকার নেই, কিছু শোনার দরকার নেই। তাই আপনি জানেন যে আমি অনেক কিছু জানি, আমি অনেক জ্ঞানী, তাই আমাকে আর কাউরের কাছ থেকে কিছু শুনতে বা শিখতে হবে না। আমি এই বয়সে এসে অনেক কিছু হাসিল করেছি, অনেক কিছু উপার্জন করেছি, অনেক কিছু সাকসেসকে অ্যাচিভ করেছি, তাই আমার কারোর পরামর্শ সালাহা দরকার নেই। কিন্তু আপনি শোনার মুডে নেই, অর্থাৎ আপনার সমস্ত খালি হয়ে গেছে, মানে সমস্ত ভরা হয়ে গেছে, তাই আমি যতই আপনাকে দিই না কেন আপনি কোনোটাই নিতে পারবেন না, নিতে পারবেন না। বন্ধুরা, হোয়াট ইজ দ্য মরাল অফ স্টোরি? আমি আপনাদেরকে এটাই বলতে চাইছি যে আপনারা যেখান থেকে দেখুন না কেন, যত বড়ই জ্ঞানী হন না কেন, আর যা কিছু কম বয়সে যাই কিছু হাসিল বা অ্যাচিভ করুন না কেন, তবুও আপনাদের কাছে করজোড়ে নিবেদন আমার যে আমাদের কাপকে যদি এমটি না করি, তবে আমাদের ওই চায়ের মতো ওভারফ্লো হয়ে গিয়ে কিন্তু চা টেবিল বয়ে গড়াতেই থাকবে, গড়াতেই থাকবে, গড়াতেই থাকবে, চা কিন্তু ওভারফ্লো হয়ে যাবে। তাই বন্ধুরা, আমার এই সেশন বা ইভেন্ট বা সেমিনার অ্যাটেন্ড করার আগে আমি আপনাদেরকে করজোড়ে নিবেদন করব যে আপনারা যত জ্ঞানী হন, যত কিছু জানুন না কেন, যত অল্প বয়সে সাকসেসকে অ্যাচিভ করুন না কেন, আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে বন্ধুরা, আপনাদেরকে এমটি কাপ করতে হবে, অর্থাৎ দিমাগে যা কিছু জানেন না কেন সেটা খালি করতে হবে। হ্যাঁ, আমরা সকলের কাছ থেকে শিখতে পারি, সকলের কাছ থেকে জানতে পারি, আর আমাদের জানার ইচ্ছার পাহাড়কে আরও অনেক বাড়াতে পারি, আমাদের জ্ঞানের সাগরকে আরও অনেক বাড়াতে পারি, যা একুল থেকে অকুল পর্যন্ত দেখা না যায়। হ্যাঁ বন্ধুরা, তো আপনারা যেখানেই দেখুন না কেন, যে অবস্থায় দেখুন না কেন, আপনারা প্লিজ আপনারা ভিডিওটি দেখুন। যতই আমি জানি আপনারা অনেক নলেজেবল পারসন, অনেক জ্ঞানী ব্যক্তি, তবু আপনাদেরকে রিকোয়েস্ট করব যে ভিডিওটি দেখুন, আপনাদের উপকারে লাগবে। এবার আমি মূল টপিকে আসি।
সেটাই হচ্ছে যে আপনি কি কখনো কোনো দিন অনুভব করতে পেরেছিলেন বন্ধুরা যে সামথিং ইজ মিসিং, সামথিং ইজ মিসিং, অর্থাৎ আপনার কোনো কিছু জীবনে কিছু মিসিং লাগছে, মিসিং লাগছে। যদি আপনার জীবনে কিছু মিসিং লাগে তবে আপনাকে দেখতে হবে হোয়াট ইজ দ্য মিসিং অফ ইয়োর লাইফ। আপনাকে বুঝতে হবে যে হোয়াট ইজ দ্য মিসিং অফ ইয়োর লাইফ। আপনি কি কখনো ফিল করেছেন, ডু ইউ ফিল ইন ইয়োর লাইফ যে সামথিং ইজ মিসিং ইন ইয়োর লাইফ? আপনার জীবনে কোনো কিছু মিস করছেন। যদি আপনি কখনো এমন অনুভব করেন তাহলে আপনাকে বুঝতে হবে, ফাইন্ড আউট করতে হবে যে হোয়াট ইজ দ্য মিসিং অফ ইয়োর লাইফ। আপনি জীবনে কি মিস করছেন, আর আপনি সেটা যদি ফাইন্ড আউট করেন তবে আমি 100% আপনাকে বলতে পারি বন্ধুরা যে আপনি ওই জিনিসটাই মিস করছেন যেটা আপনি একসময় হতে চেয়েছিলেন, যে স্বপ্নটাকে আপনাকে কুড়ে খায়, যে স্বপ্ন আপনার এখনো বাস্তবায়িত হয়নি, যে স্বপ্নকে আপনি এখনো বাস্তবে রূপ দিতে পারেননি। অ্যাম আই রাইট? ইয়েস, বিলকুল, আই অ্যাম অ্যাবসলিউটলি রাইট। বন্ধুরা, আপনার সেই স্বপ্নের কথা বলবো, সেই স্বপ্নকে আপনি কি করে পূরণ করবেন, সেই স্বপ্ন পূরণ করার আগে গোল কি করে সেট করবেন, আর আপনার এগুলো করার আগে যে আপনার দিমাগে যে কাজরা ভরে আছে, যে ওভার থিঙ্কিং, দুশ্চিন্তায় পরিপূর্ণ হয়ে আছে, সেইগুলোকে কি করে এমটি করবেন। যদি আপনি এমটি না করতে পারেন তবে তো সেখান থেকে যেমন অনেক দিন যেটা বললাম, ডাস্টবিনে অনেক দিন ময়লা আবর্জনা থাকার ফলে একটা ব্যাড স্মেল বার হয় বন্ধুরা। আর যে ব্যাড স্মেল আমাদেরকে থাকতে দেয় না, টিকতে দেয় না ওই জায়গায়, ঠিক আপনাকেও কিন্তু আপনার মনের শান্তি, সুখ, স্বাচ্ছন্দ্যকে কেড়ে নেবে। আপনি উপলব্ধি করতে পারবেন না। আপনার ওই মনে হবে যে जिंदगी एक ही बार होता है, बार बार नहीं आता है। लेकिन আমার মতে অ্যাকর্ডিং টু মি যে जिंदगी बार बार आता है, हर दिन जिंदगी आता है दोस्तों, हर दिन आता है। আপনাকে অনুভব করার মতো সেই উপলব্ধিটা আনতে হবে। প্রতিদিন जिंदगी আসে, মৃত্যু শুধু একবার আসে বন্ধুরা। मौत एक बार आता है लेकिन जिंदगी बार बार आता है, हर दिन आता है। যদি আপনি উপলব্ধি করতে পারেন যে প্রত্যেক দিন সকালে ওঠেন আর উপলব্ধি করতে পারেন, ইয়েস, ইট ইজ বিউটিফুল মর্নিং, টুডে ইজ বিউটিফুল। আর সেই প্রত্যেক দিনের সকালকে যদি আপনি কাটাতে পারেন, উপলব্ধি করতে পারেন, তবে আপনি প্রত্যেক দিন জিন্দগি পাবেন, জীবন পাবেন, বেঁচে থাকার আনন্দকে উপলব্ধি করতে পারবেন। আর যদি আপনি সেই উপলব্ধিটা না থাকে তাহলে তো আপনার কাছে প্রত্যেক দিন সকাল মানি আবার সেই অফিস, আবার সেই কাজ, আবার সেই সংসারের চাপ, আবার সেই ডিপ্রেশন, দুশ্চিন্তা, এক্সেট্রা, যেটা আপনি অটোমেটিক আপনি অলরেডি আপনার দিমাগে সেঁটে আছে। ওভার থিঙ্কিং, দুশ্চিন্তা, ডিপ্রেশন, এনজাইটিক্স, এমন জিনিসগুলো যেখান থেকে বড় বড় রোগ সৃষ্টি হচ্ছে বন্ধুরা। অ্যাম আই রাইট অর নট? বিলকুল অ্যাম আই রাইট। এই জিনিসগুলোকে আমাকে বুঝতে হবে। দেখুন বন্ধুরা, আমি আগেও বলেছি, যারা বিজয়ী হয়, যারা বড় পার্সন হয়, যারা মহান পুরুষ হয়, যারা গ্রেট পার্সন হয়, তারা কিন্তু বন্ধুরা বড় কোনো কাজ করে না, বহুত বড় কাজ করে না। তারা কিন্তু আলাদা কোনো কাজ করে না। তারা বড় হয় কি করে জানেন? তারা আমি যে কাজটা করছি 2-3 বার, যার কাজটা করে ফেলিয়ার হচ্ছি আর আমরা গিভ আপ করে দিচ্ছি, যারা জিনিয়াস হয় তারা ওই কাজটা কি বারবার করে, ভিন্ন তরিকা সে করে, বিভিন্নভাবে করে, মানে একই কাজকে ভিন্নভাবে করে। হ্যাঁ, আর তারাই একদিন সাকসেসফুল হয়, তারা একদিন গ্রেট পার্সন হয়। Are you getting my point? I hope you are getting my point. তো বন্ধুরা, আমাদের এই মাইন্ডকে কন্ট্রোল করতে হবে, আমাদেরকে বুঝতে হবে ট্রাই টু আন্ডারস্ট্যান্ড যে হোয়াট ইজ দ্য মিসিং অফ ইয়োর লাইফ। আপনার জীবনে কি মিস করছেন? আপনি কখনো উপলব্ধি করতে পেরেছেন? আপনি তো সমাজ, দিন, দুনিয়া, আপনার আত্মীয় স্বজন, বউ, ছেলে, মেয়ে সকলকে নিয়ে ব্যস্ত। নিজেকে ভাববার সময় কোথায় আপনার? আর আপনি যদি এই ভিডিওটি দেখে থাকেন তবে আমি বলবো যে ইউ আর রাইট পারসন, ইউ আর এ অ্যামাজিং পারসন, ইউ আর এ ওয়ান্ডারফুল পারসন, ইউ আর এ লাভলি পারসন। কারণ ইউ ওয়ান্ট টু চেঞ্জ ইউর লাইফ। কারণ আপনি আপনার জীবনটাকে এখনও চেঞ্জ করতে চান। আপনার কোথাও না কোথাও সেই স্বপ্ন এখনও অধুরা আছে,
যে অধরা স্বপ্নকে আপনি সেই অন্ধকার থেকে টেনে হিঁচড়ে টেনে নিয়ে এসে আপনি বাস্তবে আলোতে আনতে চান, আপনি বাস্তবে রূপ দিতে চান, আপনার স্বপ্নকে বাস্তবে বাস্তবায়িত করতে চান। আর তার জন্য আপনি এখনও পর্যন্ত ভিডিওটি দেখছেন, আর তার জন্য তেহে দিল সে আপনাকে অসংখ্য ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। আই লাভ ইউ অল। আই লাভ ইউ সো মাচ। আই লাভ ইউ। আপনাকেই বলছি, আপনি যখন যে অবস্থায় যে সিচুয়েশনে আমার এই ভিডিওটি দেখছেন, আপনাকে বলছি আই লাভ ইউ। ইউ আর রক, ইউ আর অ্যামাজিং পারসন। কারণ আপনি যদি অ্যামাজিং পারসন না হতেন তাহলে এখন ভিডিওটি ক্লিপ করে চলে যেতেন। আর আপনার মাইন্ডসেট তেমনই, যার জন্য আপনি এখনও ভিডিওতে বেনে আছেন, এখন আমাকে দেখছেন। থ্যাংক ইউ সো মাচ তার জন্য। এইবার আসল কথায় আসি, টু দ্য পয়েন্ট, কাম টু দ্য পয়েন্ট। আপনার যদি মনে হয় যে হোয়াট ইজ দ্য মিসিং অফ ইয়োর লাইফ, আপনার জীবনের কোনো কিছু মিসিংটা কি, যদি আপনি ফাইন্ড আউট করতে চান, সেটা স্বপ্ন হতে পারে, সেটা কোনো আকাঙ্ক্ষা হতে পারে, সেটা কোনো বস্তু হতে পারে, আর সেটাকে যদি আপনি খুঁজে পান, ফাইন্ড আউট করতে পারেন, তবে আপনাকে বুঝতে হবে যে আপনি কী চান। হু ওয়ান্ট, আপনি কী চান? আপনি সাকসেস চান? সাকসেস হতে গেলে কী হতে চান? কী হতে চান? একটা সিম্পল উদাহরণ দিচ্ছি। মনে করুন আপনি রেল স্টেশনে গেলেন, রেল স্টেশনে গিয়ে আপনি টিকিট কাউন্টারে গেলেন, অনেক লাইন দেওয়া আছে এবং লাইনে দাঁড়িয়ে আছেন, এবং দাঁড়িয়ে থেকে যখন আপনার নাম্বার এলো তখন আপনি তাকে 100 টাকার নোট দিয়ে বললেন, একটা টিকিট দিন মহাশয়, স্যার একটা টিকিট দিন। সে সঙ্গে সঙ্গে অপোজিট থেকে উত্তর আসবেই, আপনার কোশ্চেন আসবেই যে ভাই কোন স্টেশনের টিকিট দেবো, কোন প্ল্যাটফর্মের টিকিট দেবো। আপনি বলেন টিকিট দিন। আচ্ছা আপনি বলুন তো, টিকিট পাবেন? টিকিট দেবে? আপনাকে কিন্তু টিকিট দেবে না, কারণ আপনি জানেনই না আপনার ডেস্টিনেশন কোথায়, আপনি জানেনই না আপনাকে কোথাও যেতে হবে। হ্যাঁ, রাইট অর নট? আপনার যদি ডেস্টিনেশন না জানা থাকে, আপনাকে কোথায় যেতে হবে যদি জানা না থাকে, তাহলে আপনি যেতেই পারবেন না। আপনি হাওড়া যাবেন না, শিয়ালদা যাবেন না, কোথায় যাবেন আপনি জানেনই না। উত্তর দিকে যাবেন না, দক্ষিণ দিকে যাবেন না, আপ যাবেন না, ডাউন যাবেন আপনি জানেনই না। বোম্বে যাবেন না, দিল্লি যাবেন না, দিল্লি যাবেন আপনি জানেনই না। তবে কি? তবে তো আপনাকে আমাকে আমি বারবার বলি যে আমাদের দুনিয়াতে 4টে রকমের মানুষ আছে, 4 তরিকা, মানে 4 রকমের মানুষ আছে। প্রথম হচ্ছে নর্মাল আর অর্ডিনারি পার্সন। আপনাকে এবার বুঝতে হবে আপনি এই 4 তরিকার মধ্যে কোন পদে পড়ছেন, 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর না 4 নম্বর। আর ইট ইজ এ ভেরি ভেরি পাওয়ারফুল এক্সাম্পল। বন্ধুরা প্লিজ আমার সঙ্গে থাকুন। প্রথম হচ্ছে অর্ডিনারি পার্সন। অর্ডিনারি পার্সন কারা হয়? যারা একসময় এই পৃথিবীতে আসে আর এসে জন্ম নেয়, তারা জানেই না তাদের কী করতে হবে। তারা স্কুল যায়, কলেজ যায়, ডিগ্রি অর্জন করে, আর ডিগ্রি অর্জন করার পর তাদের একটা লক্ষ্য হয়, একটা চাকরি করতে হবে, চাকরি পায়। আর চাকরি পাওয়ার পর তারা ঘর চালানো, পরিবার চালানো, সংসার চালানো, বিবি বাচ্চাকে দেখা, এগুলো করে থাকে, গুরুদায়িত্ব পালন করে থাকে। আর তারপর একসময় চলে যায়, আর যারা একসময় মরে যায় তখন 2-4টি লোক কাঁদে তাদের জন্য। এরা হচ্ছে তারপর 2-4 দিন পর ভুলেই যায়। যেমন আমরা ভুলে গেছি আমাদের পিতার পিতামহকে, আমার দাদু। আপনাকে যদি বলি যে আপনার দাদুর বাবার নাম কি, মনে আছে? যদি মনেও থাকে, আপনাকে যদি আরেকবার বলি যে আপনার দাদুর বাবার নাম কি, আপনি রুকে যাবেন, আপনি থেমে যাবেন, আপনি বলতেই পারবেন না আপনার দাদুর বাবার নাম কি, বলতে পারবেন না। কিন্তু আমরা বলতে পারবো ভগৎ সিংয়ের কথা, আমরা বলতে পারবো ক্ষুদিরাম বসুর কথা, প্রফুল্ল সিংয়ের কথা, বিনয় বাদল দীনেশের কথা, স্বামী বিবেকানন্দর কথা, নেতাজি সুভাষচন্দ্র বসুর কথা, রবীন্দ্রনাথ ঠাকুরের কথা, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কথা, আরও এক্সেট্রা এক্সাম্পল ভরা পড়ে আছে। রাজা রামমোহন রায়ের কথা। কেন আসছি? দ্বিতীয় পদ হচ্ছে যে দ্বিতীয় ধরনের মানুষ আছে, তাদেরকে বলা হয় ম্যানেজার। এই লোক বলতে পারে না মানে সে কি করছে। ম্যানেজার যারা হয় তারা বলতেই পারে না তাতে তারা কি করছে, হ্যাঁ কী জন্যই বা করছে। তাদেরকে যা অর্ডার দেওয়া হয়, কেউ যখন যেমন আদেশ দেয় তেমনভাবেই তারা চলে। তারা কিন্তু অর্ডিনারি লোকের থেকে একটু বেটার হয়, একটু আলাদা হয়, একটু চায় যে কিছু করতে হবে, আমাকে কিছু করতে হবে, এমন যারা মনোভাব থাকে তারা ওই ম্যানেজার পদের মধ্যে পড়ে। আন্ডারস্ট্যান্ড? আর এরাও একদিন মানে নিজেকে নিয়ে ভাবে, আর এরাও একদিন যখন বেটার কিছু করতে চায়, আর যখন এরা এই দুনিয়া থেকে চলে যায় তখন লোকে বলে লোকটা আচ্ছা ছিল, লোকটা খুব ভালো ছিল। বুঝা গেল? অর্ডিনারি ক্ষেত্রে লোকে বলতো, অর্ডিনারি লোকের ক্ষেত্রে কী বলতো, লোকে কাঁদতো 2-4 দিন কাঁদতো, তারপর ভুলে যায় তাকে। কিন্তু ম্যানেজারের ক্ষেত্রে কী বলবে? যদি আপনি ম্যানেজার হন তাহলে আপনাকে বলবে যে হ্যাঁ লোকটা আচ্ছা ছিল, লোকটা ভালো ছিল, ব্যাস ইট নাই। আর তৃতীয় হচ্ছে লিডার। যারা লিডার হয় না তারা সবসময় বেটার কিছু করতে চায়।
আর তারা দে হ্যাভ ভেরি পাওয়ারফুল পারসন, তারা খুব একদম তাদের মধ্যে খুব পাওয়ার থাকে, একটা এনার্জি থাকে, একটা এনার্জি কাজ করে সবসময়। তাদের মধ্যে অনেক লাখো লাখো তাদের ফ্যান ফলোয়ার হয়, যারা লিডার হয়, যারা লিড করতে জানে। তারা সমস্ত সিচুয়েশানকে না, হঠাৎ কোনো জীবনে সমস্যা প্রবলেম চলে এলে তারা মাথাকে দিমাগকে শান্ত করে তারা শেখে সেই সিচুয়েশানকে হ্যান্ডেল করতে জানে, হ্যান্ডেল করতে শেখে। আচানক উত্তেজিত হয় না, আচানক ডিপ্রেশনে পড়ে না, এদেরকে বলা হয় লিডার। আর যেটা 4 নম্বর কথা বলবো, ইট ইজ এ ভেরি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে রোল মডেল। এই রোল মডেল লোকেরা দিমাগই বহুত তেজ হয়। এই রোল মডেল লোকেরা, যে 4 নম্বর লোকেরা, দিমাগ খুব তেজ হয়। এদের দিমাগ খুব তেজ হয়। যেখানে লিডারের দিমাগ বন্ধ হয়ে যায়, দিমাগ চালানো বন্ধ হয়ে যায়, সেখানে রোল মডেল লোকেরা দিমাগ চালানো শুরু করে। যে কিছুক্ষণ আগে যে কিছু লিডার বা ইম্পর্টেন্ট গ্রেট পার্সনের নাম বললাম, তারা রোল মডেল, আমাদের রোল মডেল। তাদেরকে জীবনে কখনো কেউ ভুলবে না, তাদেরকে কেউ কখনো কোনো দিন ভুলবে না সেই রোল মডেলদের, রাইট অর নট? তো এই রোল মডেলটা না খুব দিমাগ চালু করে। যেখানে লিডারদের দিমাগ খতম হয়ে যায়, সেখানে রোল মডেলদের দিমাগ চালু হয়। এরা পুরো দেশকে, সমাজকে, কমিউনিটিকে এরা লিড করে। আর এদেরকে মানুষ জন্মান্তরে মনে রাখে, প্রত্যেক প্রজন্ম মনে রাখে। যা রামকৃষ্ণ, পরমহংসদেব, স্বামী বিবেকানন্দ, নেতাজি সুভাষচন্দ্র বসু, আরও কত মহান পুরুষদের আমরা কেন মনে রেখেছি? কত সাল চলে গেছে, তো কেন মনে রেখেছি আমরা এদেরকে? কারণ এটা হচ্ছে রোল মডেল। রোল মডেল আপনাকে যদি জিজ্ঞাসা করা হয় হু ইজ ইউর রোল মডেল, আপনার বাচ্চাকে জিজ্ঞাসা করুন, আপনার ছেলেকে গিয়ে, যে বাবা তোমার রোল মডেল কে? যদি বলে আমার রোল মডেল শাহরুখ খান, আমার রোল মডেল সালমান খান, আমার রোল মডেল দেব, জিৎ, আরও অন্য কেউ যদি বলে, তাহলে আপনি ব্যর্থ বাবা হয়ে। আপনি কেন? আমিও ব্যর্থ। যদি আমাদের ছেলে যেদিন বলবে, ছেলে বা মেয়ে আমাদের যেদিন বলবে, যে আপনি যখন জিজ্ঞাসা করবেন হু ইজ ইউর বেস্ট ফ্রেন্ড, হু ইজ ইউর রোল মডেল, যদি বলে সে ছেলে বা মেয়ে, পাপা ইউ আর মাই রোল মডেল, ইউ আর মাই বেস্ট ফ্রেন্ড, সেদিন আপনি এমন করে করতে পারেন, ইয়েস আমি বাবা হওয়া সার্থক, আমার মা হওয়া সার্থক, সেটা সেদিন গর্ব করতে পারেন। তার আগে নয়। কারণ যদি আপনার ছেলে বা সন্তান বলে, বা ছেলে বা মেয়ে আপনার সন্তান বলে যে পাপা মাই রোল মডেল ইজ শাহরুখ খান, মাই রোল মডেল ইজ সালমান খান, মাই রোল মডেল ইজ আদার্স পার্সন, আপনাকে ছাড়া, তখন জানবেন যে আমি বাবা বা মা যাই হই না কেন, আমি আমার ছেলের মেয়ের জন্য যত কাজই করি না কেন, আই এম এ ফেলিয়ার। হ্যাঁ, কারণ আপনাকে বুঝতে হবে আপনি রোল মডেলের মধ্যে পড়ছেন না, আপনি হয় অর্ডিনারির মধ্যে পড়ছেন, নর্মাল লোকের মধ্যে পড়ছেন, না ম্যানেজার, না লিডারের মধ্যে পড়ছেন। যদি লিডারের মধ্যেও পড়তো, তবেও আপনার ছেলে মেয়ে আপনাকে বলতো, না বাবা ইউ আর মাই বেস্ট ফ্রেন্ড অ্যান্ড ইউ আর লিডার, ইউ আর অ্যামাজিং পার্সন। সো আমরা কি কখনো চেষ্টা করি, আমরা কি কখনো নিজের মধ্যে উপলব্ধি করি, কখনো নিজের মধ্যে ফাইন্ড আউট করি যে হু ইজ মিসিং, হোয়াট ইজ দ্য মিসিং ইন মাই লাইফ বা অফ ইউর লাইফ? আমাদের জীবনের মধ্যে মিসিংটা কি? হোয়াট ইজ দ্য মিসিং অফ ইউর লাইফ? কি মিস করছি আমরা? কখনো অনুভব করি? যদি অনুভব করি, তবে তো এই ভিডিওটি আপনারই জন্য। এটা তো রামবাণ, বিনা পয়সায় পাচ্ছেন। আর এর জন্য আমাকে অনেক দিন রাত মেহনত করে, কোচিং করে, শিখে এবং নিজের জীবন থেকে উপলব্ধি করে এবং অনেক বই পড়ে আপনাদেরকে দিচ্ছি, অনেক কিছু জেনে। এবং আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যে আপনারা এতক্ষণ ধৈর্য সহকারে আমাকে শুনছেন, তার জন্য। আর যদি শুনছেন বলি, আপনারা কিন্তু নর্মাল পারসন নন, আপনারা কিন্তু বাকি 3টের মধ্যে, ম্যানেজার, লিডার, নালে রোল মডেল। আপনারা হতে চাইছেন রোল মডেল, হতে চাইছেন ম্যানেজার, নালে হতে চাইছেন লিডার। যদি আপনি নর্মাল হতেন না, তাহলে কখন স্কিপ করে চলে যেতেন আপনি, যদি জীবনে কিছু না করতে চাইতেন? আমার এই ভিডিওটি আপনার জন্য নয়, তাই না? ওকে, এইবার ভিডিওটি যেহেতু আপনার জন্য, তাই আপনাকে আমি বলবো যে আপনার বাচ্চাকে যদি জিজ্ঞাসা করেন, আর বাচ্চা যদি আপনাকে না বলে অন্য কাউকে বলে যে রোল মডেল, তাহলে আপনি ফেলিয়ার। আর আপনাকে যদি বলে যে পাপা ইউ আর মাই বেস্ট ফ্রেন্ড, ইউ আর মাই রোল মডেল, তবে আপনি বুঝবেন যে ইয়েস, থ্যাংক ইউ। তো বন্ধুরা, আপনাকে সিম্পল একটা কথা মনে পড়ে গেল, যেটা আমি আপনাকে বলতে চাইছি। সেটা হচ্ছে যে থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ আমার ভিডিওটি দেখার জন্য।
সেটা হচ্ছে যে আপনি যখন অফিস থেকে বা কাজ করে বা কাজ থেকে যখন বাড়ি আসেন, যে কাজই করুন না কেন, আই রেসপেক্ট, প্রত্যেকটা কাজকে আমি রেসপেক্ট করি, স্যালুট করি, সম্মান করি, নতমস্তকে প্রণাম করি, কোনো কাজ ছোট না, সে যত ছোট কাজই হোক না কেন। বন্ধুরা, যখন আপনি বাড়ি আসেন সেই কাজ থেকে, আর কাজ থেকে এসে যখন আপনার বাচ্চা ছুটে আসে, আর আপনার যদি অ্যাটিটিউডটা এমন হয় যে আজ অনেক কাজ করেছি, আজকে পরিশ্রম হয়ে গেছে, আজকে টায়ার্ড হয়ে গেছি, আর বাচ্চাকে হাই যা এখন আসিস না এখন, তবে তো আমি বলবো যে আপনি তো নর্মাল অর্ডিনারির মধ্যেই পড়ছেন। আপনি যখন মরবেন না তখন আপনাকে কেউ বুঝবে না, ওই 2-3 দিন কাঁদবে আপনার, 2-3 দিন কাঁদবে মানুষ, তারপরে সব ভুলে যাবে। আর যদি আপনি যত টায়ার্ডই হন না কেন, কাজ থেকে এসে, বাড়ি এসে, কাজ থেকে এসে যত টায়ার্ডই হন না কেন, আর এসে যদি আপনি আপনার বাচ্চাকে যখন পাপা পাপা করে বা মামি মামি করে বা মামা করে যখন ছুটে আসে, তখন আপনি সেই বাচ্চাকে অ্যাকসেপ্ট করেন, বাচ্চার হাসিকে অ্যাকসেপ্ট করেন, আর আপনার বাচ্চার হাসিতে হাসি হন, বাচ্চার খুশিতে খুশি হন, হ্যাঁ। আর আপনি শতক টায়ার্ডের পরেও আপনি বাচ্চার সঙ্গে টাইম দিতে চান, বাচ্চার সঙ্গে খেলা করেন, তবে তো আপনার পদোন্নতি, আপনার সুখ শান্তি সমৃদ্ধি আরও গুটি গুটি পায়ে একটু আগিয়ে গেল, একটু আগিয়ে যাবে। আপনি খুব তাড়াতাড়ি আপনার সুখকে উপলব্ধি করতে পারবেন, শান্তিকে প্রতিষ্ঠিত করতে পারবেন নিজের মধ্যে, হ্যাপি ফ্যামিলি হতে পারবেন। হ্যাঁ, এইগুলোকে আপনাকে বুঝতে হবে। দেখুন বন্ধুরা, 4 জন সাফাই কর্মচারী, সেই 4 জন সাফাই কর্মচারী একই জায়গায় ঝাড় দিচ্ছে, 4 জায়গায় 4টে ঝাড় দিচ্ছে, কিন্তু ঝাড় দেওয়ার 4 জনের তালিকা আলাদা হবে। আমি আপনাকে বলছি, 4 জন সাফাই কর্মচারী বা ঝাড়ু যারা সাফাই কর্মচারী সাফাই করে, তাদের 4টে জায়গায় ঝাড় দিতে বললেন। আর 4টে জায়গায় ঝাড় দেওয়ার পর দেখবেন আপনি গিয়ে যে 4 জনের একরকম ঝাড় দেওয়া হয়নি। কেউ ওপর মেরে চলে গেছে, কেউ একটু সাফ করেছে, কেউ বা আরেকটু ভালো করে সাফ করেছে, আর কেউ বা এমন সাফ করেছে বাহ বিউটিফুল প্লেস, আপনার মনে শান্তি লাগবে। সো বন্ধুরা, আমি যে বললাম 4 রকম তরিকা, নর্মাল পারসন, ম্যানেজার, লিডার না রোল মডেল, আপনি কোনটা হতে চান? আপনি কি নর্মাল পারসন হতে চান, না ম্যানেজার হতে চান, না লিডার হতে চান, না রোল মডেল হতে চান? ইট ইজ ইউর ওন ম্যাটার, আপনার চয়েস, আপনি কি হতে চান। কে বলেছে জীবন শেষ হয়ে গেছে? কে বলেছে আপনার বয়স যদি 60 বছর হয়? যদি আপনার বয়স যদি 60 বছর হয় আর আপনি ভিডিওটা এখন দেখেন, 40, 45 বা 50 বছর পরেও যদি আপনি আমার এই ভিডিওটি দেখেন আর আপনি ভাবছেন যে এই কথাগুলো শুনে এখন কি হবে, এখন তো বয়স তো 60 হয়ে গেছে, 50 হয়ে গেছে, আর 10 বছর পর, 15 বছর, 20 বছর পর তো যেতেই হবে, কি নিয়ে এসেছিলাম, মনে কি বলি না আমরা যে সিকান্দার কেয়া রাখকে গিয়া, বলি না যে যতটা পা ততটাই চাদর ফেল, ছিঁড়া কাতায় বাস করে লাখ টাকার স্বপ্ন দেখিস না, পয়সা কি হবে, হ্যাঁ পয়সার লোভ ভালো না। এই যে নেগেটিভ চিন্তাভাবনা, এইগুলো আপনাকে কখনো কোনো দিন বাড়তে দেবে না। বলে না আমরা যে পয়সা যারা কামায় তারা হচ্ছে দু নম্বরই লোক হয়, তারা বাজে লোক হয়, পয়সা যাদের হয় তাদের আত্ম অহংকার হয়, পয়সা যাদের থাকে যারা বড় লোক হয় বা যারা বড় সাকসেসফুল পার্সন হয় তাদের ঘ্যাম হয়, অহংকার হয়। এই যে কথাগুলো না, এই কথাগুলো আপনি যদি কখনো সাকসেস হতে চান তবে কখনো সাকসেসের দিকে আগাতে দেবেন। আর এইগুলি হচ্ছে আপনার মস্তিষ্কের কাজটা, এইগুলোই হচ্ছে ওভার থিঙ্কিং, এইগুলোই হচ্ছে দুশ্চিন্তা, এইগুলোই হচ্ছে ময়লা, এইগুলোই হচ্ছে ব্যাড থিঙ্কিং। এইগুলোকে যতক্ষণ পরিষ্কার না করবেন ততক্ষণ কিন্তু হবে না। আর আমি যেটা পরিষ্কার করার কাজ করছি, ডেটল বলতে পারেন, স্যানিটাইজ বলতে পারেন, যেই ময়লাগুলোকে মারার কাজ করছি। যদি আপনি শোনেন ওকে আপনার জন্য ভিডিওটি, যদি না শোনেন তবে थैंक यू सो मच। सो বন্ধুরা, যে आपको सोचना पड़ेगा, आपको बदलना पड़ेगा বন্ধুরা, আপনাকে বদলাতে হবে, আপনাকে ভাবতে হবে এই বিষয়টা নিয়ে যে 50 বছর বয়সেও যদি আপনি মনে করেন যে জীবনটা আমার পরিবর্তন করতে পারলাম না, তবে আমি আপনাকে বলবো যারা কেএফসি যারা পিৎজা খায় না, আমরা পিৎজা খাই আমরা, সেই পিৎজার যে মালিক ছিল না, সেও কিন্তু 65 বছর পরে কিন্তু শুরু করেছিল, তারও কিছু ছিল না, সে 60-65 বছর পরে কিন্তু পিৎজার শুরু করেছিল, ব্র্যান্ড শুরু করেছিল, তারপরে সে করোড়পতি হয়েছিল। সো আপনি যদি মনে করেন যে আমি কিছু করতে পারি না আর করতে পারবো না, আমি তো বলবো জীবনটা না, যদি আপনাকে কেউ বেছে দেয় যে আপনি আর 100 দিন বাঁচবেন, আপনি কখনো না যদি ভাবেন যে আমি 100 দিন বাঁচবো আর 100 দিন আমি খেয়ে পড়ে শুয়ে কাটাবো, যদি আপনার এমন মনোভাব থাকে তবে তো আপনি অর্ডিনারির মধ্যে পড়লেন, আপনাকে কেউ মনে রাখবে না। আর আপনি ভাববেন মনে রেখি বা কী হবে, এটা হচ্ছে আত্ম অহংকার।
আপনাকে দুবারা জন্ম নিতে হবে, আবার সেই সেই এত দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণার মাঝে। একজন না মাধ্যমিককে ফেল করেছিল, মাধ্যমিকে ফেল করে সে ভাবছে যে আমি মরবো, আমি সুসাইড করবো, কারণ আমি মাধ্যমিকে ফেল করেছি। আর সে একটা ব্রিজ থেকে মানে লাফিয়ে পড়ার সিদ্ধান্ত নিয়েছে। আর সঙ্গে সঙ্গে একটা লোক গিয়ে বলছে কী করছিস? বলছে আমি সুসাইড করতে যাচ্ছি। বলছে কিসের জন্য? বলছে আমি মাধ্যমিকে ফেল করেছি তার জন্য। বলছে ফেল করে কী হবে, তুই মরে কী করবি? বলছে আমি আর আমায় পড়তে হবে না, আর আমায় পড়তে হবে না, আমাকে এত কষ্ট করতে হবে না। বলছি তুই যে মরতে যাচ্ছিস, কিন্তু মরেও তো তুই রেহাই পাবি না, মরেও তোর জন্ম হবে, আর জন্মানোর পর আবার তোর মনে পড়, আবার তুই ছোট্ট বাচ্চা হবি। আবার ছোট্ট বাচ্চা হলে কী হবে? ছোট্ট বাচ্চা হলে আবার তোর মা তোকে সেই পিটিয়ে পিটিয়ে স্কুল পাঠাবে, আবার পড়তে বসাবে, আবার সেই কঞ্চির ঘা, আবার বেতের ঘা, আবার থাপ্পড়, আবার চট থাপ্পড়, আবার সেই স্কুলে, আবার স্কুলের মাস্টারের লাঠি, বকা বকি। তো এতগুলো যখন অতিক্রম করে এসছিস, আবার তুই যদি মরতে চাচ্ছিস মর, কিন্তু আবার তোকে কিন্তু রিটার্ন এসে এগুলো ভোগ করতে হবে। তুই রাজি? আর ইউ রেডি? না 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 বাবা, আমি অনেক মা বাবার হাতে মার খেয়েছি, মাস্টার হাতে মার খেয়েছি, অনেক ছোটোবেলায় অনেক পড়াশোনা করেছি, 1 2 3 4 5 6 7 8 9, আমি আবার দুবারা পড়বো না, দুবারা পড়বো না। তা এটা গল্পটা কেন বললাম? গল্পটা এই জন্যই বললাম বন্ধুরা, মজাদার হলেও গল্পটা এই জন্যই বললাম যে আপনি যদি মনে করেন যে এসব কিছুই চাই না আমার, ব্যাস এসছি খাবো যাবো, আর জিন্দিগি কী, জিন্দিগি আয়েস করবো চলে যাব, যদি আপনার এমন মনে হয় না যে আয়েস করবো চলে যাব, তবে তো আপনাকে মনে করতে হবে আপনাকে রিবর্ন হতে হবে, অর্থাৎ আবার জন্ম নিতে হবে পুনরায়, আবার সেই একই। যারা মহাপুরুষ, যারা মহাত্মা, তাদেরকে শুনবেন যে যখন আমরা ভালো কাজ করি, ভালো কর্মের মধ্যে দিয়ে যখন আমরা আমাদের জীবনকে প্রতিষ্ঠিত করি, এস্টাবলিশ করি, আমাদের জীবনকে একটা আধ্যাত্মিকতার মধ্যে নিয়ে যাই, তখন না যখন আমরা মৃত্যুর পর আমাদের কর্ম শেষে, যখন আমরা মৃত্যুর পর কোনো একটা জায়গা বলে, যেখানে বলে স্বর্গ যায় বলে, সেখানে যখন যাই, তখন কিন্তু আমাদের কর্ম যখন পরিসমাপ্ত হয়ে যায়, আর আমরা মানব জন্ম হিসাবে, মানব জন্ম পেয়ে যখন ঠিক ঠিক কাজ করি, তখন কিন্তু দুবারা এই নরক যন্ত্রণা আর ভোগ করতে হয় না আমাদেরকে, নরক যন্ত্রণা আমাদেরকে আর ভোগ করতে হয় না। এটা যখন আপনারা গীতাতে পড়ুন, মহাভারতে পড়ুন, বা বড় বড় আধ্যাত্মিক মানুষের কাছ থেকে শুনবেন, তখন তারা এটাই বলবে যে আপনারা প্রার্থনা করুন ভগবানের কাছে, ভগবান আমাকে যেন দুবারা আর এই নরক জন্ম, যেন এই মানব জন্ম বলুন আর দুবারা যেন কোনো জন্ম না নিতে হয়, আমার যেন স্বর্গলোকে, দেবলোকে স্থান হয়। হ্যাঁ, তা আপনাকে রিবন, আপনি কি করতে চান? আবার কি হতে চান রিবন? সেদিনকে একটা খুব ভালো একটা শুনছিলাম, খুব একটা ভালো একটা আলোচনা। সেখানে একজন পরমাত্মা বলছেন যে আমরা কেউ সুখী নয়, কেউ সুখী নয়, আমরা বুঝতেই পারছি না আসল ম্যাটারটা কী। কেউ সুখী নয়, আমার ছেলে হয়নি, আমার ছেলে নেই, আমার নিঃসন্তান বলে, আর সে সর্বদাই দুঃখী, সে সর্বদাই দুঃখী। কেউ তার গাড়ি নেই, কারোর বাড়ি নেই, কারোর মাথায় ছাদ নেই, এত দুঃখী, এত দুঃখী, এত দুঃখী। হ্যাঁ, কেউ নিঃসন্তান বলে, কোনো ছেলে নেই বলে, কেউ আবার ছেলে হয়েছে, মেয়ে হয়েছে, কিছুদিন পর মারা গেছে, তার জন্য সে নিঃসন্তান হয়ে গেছে ফির দুবারা, তার জন্য সে দুঃখী। কিন্তু ঠাকুর বলছেন যে, ভগবান বলছেন, পরমাত্মা বলছেন যে তোমাকে বুঝতে হবে যে তুমি যতদিনের জন্য যা কিছু ভোগ করতে এসেছিলে ততদিন তুমি সেটা পেয়েছো। কারোর যদি অনেক এই সমাজে আছেন যাদের ছেলে মেয়ে নিঃসন্তান, ছেলে চলে গেছেন, মারা গেছেন, মেয়ে মারা গেছেন, একটা সময় এসছে তার বাবা মার আগেই তারা চলে গেছে, তাদেরকে বুঝতে হবে যে ওই সময়টুকুই ছিল আমাদের সেই সন্তান ভোগ করা, সন্তান সুখ ভোগ করার। আর ইউ গেটিং মাই পয়েন্ট? ওই পিরিয়ডটাই ছিল আমাদের সেই সন্তান সুখ ভোগ করার। আর তারপরেও যদি আমরা দুঃখী হই, আর দুঃখী হয়ে বাকি জীবনটা আমরা শেষ করে দিই, তবে ভগবান বলছেন যে কেউ নিঃসন্তান বলে সে দুঃখী, আর সে এতটাই দুঃখী যে সে দুঃখী আত্মারামে পরিণত হয়ে গেছে, তার জীবনে সুখ শান্তি বলে কিছু নেই, সে সর্বদাই দুঃখী। আর তখন তাকে বলে নাকি যে এটা সত্যি না কি, আমি বলছি না, বাট এটা আমার এই গল্পটা থেকে আমার একটা খুব ইন্সপায়ার হয়েছে, যেটা আমি আপনাদেরকে বলার চেষ্টা করছি। এর যাচাই আমি করিনি, বাট এতটা গভীর ডিপলি জ্ঞান আমার নেই, কিন্তু যেটা সত্যি সেটা বলছি। যারা নিঃসন্তান, যাদের খুব দুঃখী আত্মারামে পরিণত হয়ে গেছে, তাদের নাকি আবার যখন এভাবে তারা মারা যায়, দুঃখকে পেতে পেতে, দুঃখে ঝিলতে ঝিলতে, তখন তাদেরকে নাকি কুকুর জন্ম দেয়। নেক্সট প্রজন্ম যখন জন্ম হয় তাদের কুকুর, কারণ সে তো তখন এই মানব জন্ম পেয়ে তো নিঃসন্তান ছিল, আর নিঃসন্তানের সে তার কোনো সন্তান ছিল না, আর সন্তান ছিল না বলে সে সবাই দুঃখী ছিল, তাই তাকে নেক্সট বার কুকুর হিসাবে জন্ম দেয়, আর সেই কুকুরের নাকি 10-12টা বাচ্চা হয়। তখন তার 10-12টা বাচ্চা হয়, আর সেই বাচ্চাকে সে পালন করে।
সো আমাদেরকে বুঝতে হবে যে ইউ আর অ্যালন, আপনি একা, আপনি একাই পৃথিবীতে এসেছেন, আপনাকে একাই ঝিলতে হবে, সব কিছু একাই ঝিলতে হবে। মোহ মায়ার দুনিয়া, এই মোহ আর মায়া থেকে হয়তো আমাদের মতো এই চামড়ার মানুষ কবে কবে বার হতে পারবো, কবে জ্ঞান হবে, তিনি যতদিন না সেই জ্ঞানের আলো বা জ্ঞানের পিপাসায়, মানে জ্ঞানের আলোতে আমাদেরকে স্নান না করালে আমরা হয়তো সেখান থেকে বার হতে পারবো না। সব তিনি যতদিন করুন, মানে তিনি বলতেন উপরওয়ালা বলছি, তুই যতদিন করুণা না করবেন, দয়া না করবেন, ততদিন হয় না। এক্ষেত্রে একটা কথা আমি আপনাদেরকে বলবো যে তিনি কিন্তু ইচ্ছাকৃত কেউ কাউকে দয়া করেন না। মনে করুন রাতের অন্ধকারে আপনি যাচ্ছেন, আপনি লাইট নিয়ে যাচ্ছেন বা হারিকেন নিয়ে যাচ্ছেন, রাস্তা দেখতে দেখতে লাইট নিয়ে যাচ্ছেন, সামনে জন একজন আসছে, সে বুঝতে পারছে না কে আসছে, তখন সে সামনের জন বলে কে রে এটা, তখন বলে আমি, কিন্তু আমি বললেও সে তখন বুঝতে পারে না যে কে কে তখন আপনি কি করেন, লাইটটা নিজের, উনি বলেন যে লাইটটা একবার তোর মুখের দিকে মার, আমি বুঝতে পারছি না কে তুই, তখন যখন মুখে মারেন তখন আচ্ছা ও তুই সুজয়, আচ্ছা, এটা হয় কি না? ইয়াস, ঠিক ওরূপভাবেও আমাদেরকেও ভগবানকে না, ভগবান আমাদেরকে এমনি এমনি দয়া করবে না, ভগবানকে করজোরে আবেদন করতে হবে। আপনি যখন খেতে বসেন আর খাওয়া অর্ধেক হয়ে গেলে, আপনি এখনও খিদে আছে পেটে আর ভাত লাগে, মা অন্য কাজে ব্যস্ত আছে, যতক্ষণ আপনি না বলেন মা ভাত দাও, ততক্ষণ মা কিন্তু বুঝতে পারে না যে আপনার আরও ভাত লাগবে। বিয়ে বাড়িতে যাওয়ার পর যতক্ষণ খাচ্ছেন, খাওয়া শেষ হয়ে গেছে, পাতা সাফ হয়ে গেছে, আপনি যদি ভাত না চান আপনাকে ভাত দেয় না, খাবার দেয় না। ঠিক চাইতে হয়, ঠিক আমাদেরকেও ভগবানকে বলতে হবে, হে ঠাকুর, হে ঈশ্বর, হে করুণাময়, হে পরমাত্মা, আমাকে দয়া করো, একবার আমাকে জ্ঞান দাও, বিবেক দাও, বৈরাগ্য দাও, একবার আমাকে তুমি কৃপা করো, এটা বলতে হয়। একবার আমাকে দেখা দাও, এটা চাইতে হয়। একবার আলোটা নিজের মুখে মারো, মানে আমি দেখতে পাই যেন তোমাকে, তুমি কে। আর ইউ গেটিং মাই পয়েন্ট? ইয়েস। তো আপনাকে বুঝতে হবে বন্ধুরা, বুঝতে হবে যে আপনাকে বুঝতে হবে যে কি করতে আপনি পৃথিবীতে এসেছেন। আপনাকে আমি বারবার বলি, তিনটে কথা আমি বারবার বলি যে বন্ধুরা, এই তিনটি কথা সর্বদাই আপনারা মনে রাখবেন। যখন আপনার জীবনে কোনো পারপাস থাকবে না, যখন আপনারা বুঝতেই পারবেন না যে আমার জীবনটা হেল হয়ে গেছে, যখন আপনি ডিপ্রেশনে থাকবেন, যখন আপনি ভেবে পাচ্ছেন না আপনি কী করবেন, তখন নিজেকে তিনটে কোশ্চেন করবেন। হু আর ইউ, আপনি কে? নিজের সঙ্গে নিজে প্রতিদিন কথা বলুন, প্রশ্ন করুন, হু আর ইউ, আপনি কে? দ্বিতীয় কোশ্চেন করুন বন্ধুরা, যে আপনি কেন এই পৃথিবীতে এসেছেন, আপনি কেন এই পৃথিবীতে এসেছেন, পারপাস কি আপনার, হোয়াট ইজ ইয়োর ডিউটি। 3 নম্বর হচ্ছে হোয়াট ইজ ইয়োর ডিউটি, হোয়াট ইজ ইয়োর পারপাস, আপনি কিসের জন্য এসেছেন। আপনাকে এমন কাজ করতে হবে যে কাজটা করতে আপনার ভালো লাগে। আপনার পারপাস যদি খুঁজতে হয় না, হোয়াট ইজ দ্য পারপাস, হোয়াট ইজ দ্য পারপাস, যদি আপনার পারপাস খুঁজতে হয়, তাহলে আপনাকে এমন পারপাস খুঁজুন। বর্তমান সমাজ সভ্যতা, আমি রিয়েলিটির কথা বলি, আমি আবেগ ইমোশনালের কথা বলি না, যে আপনাকে এমন পারপাস খুঁজতে হবে, আপনি সমাজের জন্য, দেশের জন্য সব কিছু কাজ করুন, কিন্তু আপনার পেট যেন চলে, আপনাকে যেন লোকের কাছে হাত না পাততে হয়, এমন কাজ করুন। পারপাস খুঁজুন, যেটা করতে আপনার মজা লাগে, যেটা ভালো লাগে, যেটা মন থেকে আপনি করতে ভালোবাসেন, আর তার সাথে সাথে সেই কাজটা করার সাথে সাথে আপনি পয়সাও উপার্জন করতে পারেন, পেট চালানোর জন্য, সংসার চালানোর জন্য, ফ্যামিলিকে চালানোর জন্য, বাবা মাকে দেখভাল করার জন্য, আর আপনার স্বপ্নকে সাকার করার জন্য, যে পয়সা যেন সেই কাজের সঙ্গে সঙ্গে করতে পারেন। আপনার লাগতেই পারে, আপনার মনে হতেই পারে যে আমি দেশ সেবা করব, আর তার জন্য আপনার মনে হতেই পারে আমি ভিডিও বানাতে খুব ভালো লাগে, আমি একজন ক্রিয়েটার হতে চাই, হতেই পারেন আপনি ক্রিয়েটার হন। আবার আপনার যদি মনে হয় আমি সোশ্যাল ওয়ার্ক করতে খুব ভালোবাসি, সোশ্যাল ওয়ার্ক করুন, কে মানা করেছে। আর সেই সোশ্যাল ওয়ার্কের ভিডিওগুলো যদি আপনি ভিডিও করে আপনি যদি ছাড়েন, আপলোড করেন, ছাড়ুন, কে বলেছে? আরে সমালোচনা তো করবেই, লোকে অনেকে বলবে যে আপনি দান করে কেউ দেখাতে নেই, এক হাতে দান করো আর এক হাতে যেন টের না পায়, হ্যাঁ অনেক কথা শুনেছেন না এমন। আমি বলি কি, ভালো কাজ যখন করছো না 100 বার করো, খারাপ কাজ আমরা লুকিয়ে লুকিয়ে করতে পারি, হ্যাঁ সোশ্যাল মিডিয়াতে, ফেসবুকে, ইউটিউবে বা অন্যান্য জায়গাতে এত খারাপ ভিডিও আমরা দেখি, তখন তো লজ্জা আসে না আমাদের, তখন তো শরম আসে না আমাদের, যারা ভিডিও করছে তাদেরও শরম আসে না, আমাদের দেখতে যারা দেখছি আমরা তাদেরও শরম আসে না,
কোনো লজ্জা নেই, ঘৃণা নেই আমাদের? আমরা বিচক্ষুর মধ্যে দেখছি কানে হেডফোন লাগিয়ে। হ্যাঁ, তাহলে কিসের? কে কি বললো না বললো আপনার কোনো যায় আসে না। আপনি ভালো কাজ করছেন, ভালো কাজের ভিডিও বানান, আপনি ছাড়ুন, আপলোড করুন। আই স্যালুট ইউ। আমাকে অনেক কথা বলে লোকে, যে কমেন্টও করার দেখেছি, অনেকে করে যে দাদা তুমি খুব ভালো কাজ করছো, কিন্তু এক হাতে সোশ্যাল ওয়ার্ক যখন করো তুমি এক হাতে দান করো আর এক হাতে ইয়ে করতে নেই, মানে এক হাতে দিতে হয় যেন আর এক হাতে জানতে না পারে, এমন দান করা উচিত। অনেক বড় বড় মহান মহান কথা বলে। আর যখন তাদের লাইফের হিস্ট্রিটা আমি খুঁজে বার করি, যখন দেখি তারা কখনো একটা পয়সা দিয়েও লোককে খুশি নয়, তারা কখনো দানই করেনি হয়তো, তারা বড় বড় কথা বলতে পারে। আর সেই সব কথা আমি কান দিই না, বলার কাজ। দেখুন, আপনার সম্পর্কে যদি কেউ সমালোচনা না করে না, তাহলে আপনার ভ্যালু কোথায়? আপনার ভ্যালু কোথায়? আর এর সমালোচনা যখন করবেন না, তখন আপনি ভাববেন যে ইয়েস, ইউ বিকাম এ সেলিব্রিটি। আপনি সেলিব্রিটি বানছেন, সমালোচনা করতে দিন, সে ভালো হোক আর খারাপ হোক। শুধু আপনাকে ধ্যান রাখতে হবে যে আপনার পারপাস কি, আপনি কি কাজ করছেন, আপনার লক্ষ্যটা ঠিক রাখতে হবে। সেই লক্ষ্যটা ঠিক রেখে আগিয়ে যেতে হবে। আর আপনি যদি মানুষকে দান করেন, মানুষকে যা কিছু আছে আপনার সামর্থ্য অনুযায়ী আপনি কিছু দেন, সামর্থ্য অনুযায়ী 9 মাস 6 মাসেও যদি আপনার সামর্থ্য হয়, তাও যদি একজন কিছু দান করেন না, তাহলে দেখবেন ইউ আর এ গ্রেট পারসন, সাচ ইউ আর এ গ্রেট পারসন। আর কেউ রেসপেক্ট না করলে আই স্যালুট ইউ, আই রেসপেক্ট ইউ, আই লাভ ইউ। বন্ধুরা, একটি স্টোরি বলবি, যে স্টোরি থেকে আমরা আমাদের বুঝতে পারবো আমাদের জীবন দর্শন। সেটা হচ্ছে একটা অভুক্ত লোকের গল্প। একটা অভুক্ত লোকের গল্প। একটা লোক ছিল যে কিনা সকলকে খুব কঞ্জুস ছিল, খুব কিছু দিত না কাউকে। তার এতটাই মানসিকতা ছিল যে সব কিছু তার নেগেটিভ চিন্তাভাবনা ছিল, যে না আমি কাউকে দেবো না, হ্যান ত্যান। কিন্তু একদিন সে কী করেছিল, যে রুটি খাচ্ছিল, রুটিটা হঠাৎ হাত থেকে পড়ে যায়। আর হাত থেকে রুটিটা যখন পড়ে যায় মাটিতে, তখন ভাবলো ওই মাটির রুটিটা খাবো। তখন সে সামনে দিয়ে একটা গরু যাচ্ছিল, সেই গরুটাকে সে কিন্তু কী যেন মনে হলো তার, সেই গরুটাকে রুটিটা খাইয়ে দিয়েছিল। একটা রুটি গরুকে খাইয়ে দিয়েছিল এবং সে চলে গিয়েছিল। তাই তার কাছে যখনই কেউ আসে, ভিখারিরা আসে, দরজা বন্ধ করে দেয়, উল্টো পাল্টা কথা বলে, যে চলে যাও, এখান থেকে ভিক্ষা নেই, কাজ করে খেতে পারো না, হ্যান ত্যান অনেক কিছু বলে। একদিন একটা ভিখারি এলো এবং সে ভিক্ষা চাইলো, সে দিল না। সে একদিন তাকে সত্যি সত্যি তাকে অভিশাপ দিয়ে দিল, তুই আমাকে ভিক্ষা দিলি না, আমি অভুক্ত, সকাল থেকে খাইনি, তুই আমাকে ভিক্ষা দিলি না, দেখবি যেদিন তোর বিবাহ হবে না সেদিন তুই মরে যাবি। এটা অভিশাপ দিয়ে চলে গেল, অভিশাপ দিয়ে চলে গেল। যেদিন তোর বিবাহ হবে সেদিন তুই মারা যাবি। লোকটি আর মারা যাব এরকম মনে করলো। কিন্তু লোকটি একদিন বয়স হলো, বিবাহের বয়স হলো, আর তার বিবাহ হলো। হঠাৎ সেই বিবাহের দিন তার মনে পড়ে গেল যে আর আমাকে তো বলেছিল যে আমি যেদিন আমার বিবাহ সেদিন মারা যাব। তখন সেই যখন তার বাসর ঘরে, তখন তার ওয়াইফকে বললো সমস্ত ঘটনা, আমি তো মারা যাবো আজকে। বলে হঠাৎ কেন এমন কথা বলছে কেন? বলছে হ্যাঁ, আমাকে একজন অভিশাপ দিয়ে গিয়েছিল, আমাকে দিন মারা যাবে। যমরাজ চলে এসছে, সত্যি সত্যি যমরাজ নিতে চলে এসছে, ঠক 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 করছে। বলছে ভাই, এ কখনো কোনো অভুক্তকে খাওয়ায়নি, এ কখনো কোনো কাউকে দান করেনি, একে ইয়ে করতে হবে, একে নিয়ে যেতে হবে, আজকের অভিশাপ আছে, আজকে মারা যাবে। তখন সেই চিত্রগুপ্ত খাতা ঘেঁটে ঘেঁটে বলছে যে ভাই যমরাজ, একে তুমি নিয়ে যেতে পারো না, কারণ এর আয়ু এখনও আছে। কেন? কারণ বলছে যে দেখো, এ একসময় একটা অভুক্ত গরুকে একটা রুটি খাইয়েছিল, তাই একে ওই যে অভিশাপটা লেগেছিল, তার অভিশাপটা দিয়েছিল, তুই কখনো যদি কাউকে না খাওয়াস তাহলে তুই মারা যাবে। আর আজকে দেখো, সে একটা গরুকে রুটি খাওয়ানোর জন্য সে কিন্তু তার জীবনটা, যমরাজ কিন্তু তাকে নিতে পারলো না। সো বন্ধুরা, আমি কথাটা কেন বলছি, কারণ আমি কথাটা বলছি মানে আমি এমন সোশ্যাল ওয়ার্ক করি বলে বলছি না, আমি এটা আপনাদের বলতে চাইছি যে বন্ধুরা, ইউ উইল ট্রাই টু অন ইউর বেস্ট লেভেল। আপনারা আপনাদের সাধ্যমতো করার চেষ্টা করুন। যে কোনো অভুক্ত মানুষ যদি দেখেন রাস্তাঘাটে, হয়তো আপনি টিফিন খাচ্ছেন,
হ্যাঁ, পাশে আপনার একটা ভিখারি পড়ে আছে, হয়তো আপনারা ভাবেন রেল স্টেশনে এই সমস্ত ভিখারিরা আমাদের থেকে তো বেশি পয়সা আছে, কিন্তু সত্যি তার পা নেই, সত্যি তার হাত নেই, সত্যি তার ছিঁড়া বস্ত্র, একটা বয়স্ক বৃদ্ধ, হ্যাঁ না? তো এই সমস্ত মানুষদের না আপনার টিফিনটা যদি শেয়ার করেন, দেখবেন যে লোকে তাকাবে আপনার দিকে ঠিকই, হয়তো লোকের দেখে চক্ষু লজ্জা, লোক লজ্জা দেখে আপনি হয়তো ভাববেন না আমার টিফিন কেন শেয়ার করবো, ওকে কেন দেবো, কিন্তু শেয়ারিং ইজ কেয়ারিং বন্ধুরা, শেয়ারিং ইজ কেয়ারিং। একটা কথা আপনাকে মনে রাখতে হবে যে ঈশ্বর, ভগবান, যাই বলুন না কেন, মন্দির মসজিদে আছে কিনা আই ডোন্ট নো, আমি জানা নেই, কিন্তু ম্যান ইজ গড, মানুষের মধ্যেই ভগবান থাকেন। আর আমি একটা ধর্মতেই বিশ্বাস করি, একটা বাক্যকেই বিশ্বাস করে সেটা মেনে চলি, যে সেটা হচ্ছে বন্ধুরা, যে জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছেন ঈশ্বর। জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছেন ঈশ্বর। হ্যাঁ বন্ধুরা, মানুষকে যদি সেবা করতে পারেন, মানুষকে যদি ভালোবাসতে পারেন, তবে দেখবেন ঈশ্বরকে সেবা করা হবে, ঈশ্বরকে সেবা করা হবে। বন্ধুরা, আমি আপনাদেরকে এই কথা বলার মধ্যে দিয়ে আপনাদেরকে এটাই বলবো যে দেখুন বন্ধু, আমাদেরকে শিখতে হবে, এর জন্য শিখতে হবে। লার্নিং, যদি আমরা লার্নিং করি না, শিখি, তবে আমাদের আর্নিং কিন্তু অটোমেটিক হবে, আর্নিং কিন্তু অটোমেটিক হবে। বন্ধুরা, আমি আপনাদেরকে বারবার বলি যে ক্যাশ প্রত্যেকের জরুরত, মানে অর্থ আমাদের প্রত্যেকের দরকার, কিন্তু আমি বলি CASH ক্যাশকে পাওয়ার আগে, ক্যাশকে যদি পেতে হয়, মানে ক্যাশ মানে অর্থ, পয়সা, একে যদি পেতে হয়, আমাদেরকে ক্যাশ পেতে গেলে আগে কাজকে জানতে হবে। KASSH, কাজকে জানতে হবে। যদি আমরা কাজকে জানতে পারি না বন্ধুরা, তবে কিন্তু আমাদের কাছে অর্থ অলরেডি আসবে। এইবার এটা একটা ফর্মুলা। আপনার জীবনে আজকে পয়সা নেই, আজকে আপনার জীবনে অর্থ নেই, যে অর্থ না থাকার জন্য, পয়সা না থাকার জন্য আপনার জীবনে হয়তো অনেক সমস্যা। আর যদি অর্থ থাকে, হয়তো 85% বা 94% প্রবলেম হয়তো সলভ হয়ে যাবে। রাইট আর নট বন্ধুরা? ইয়েস। কিন্তু মূল বিষয়টা হচ্ছে যে অর্থটা কী করে আসবে, পয়সাটা কী করে আসবে, যার থেকে আপনার জীবনে যা সমস্যা আছে না, সেই সমস্যা থেকে আপনি বার হয়ে আসতে পারবেন। সেই পয়সাটা আসবে বন্ধুরা, কিন্তু তার আগে কি বললাম, লার্নিং হচ্ছে আর্নিং। আপনাকে শিখতে হবে, আপনাকে সদা সর্বদাই আপনার বাচ্চার মতো হতে হবে। আপনার ঘরের বাচ্চা যেমন সকাল সন্ধ্যা পড়ে, পড়াশোনা করে, আপনাকে পড়াশোনা করতে বলছি না, আপনার যদি সময় না থাকে আপনি কেন পড়াশোনা করবেন, কিন্তু আপনাকে শেখার মনোভাবটা রাখতে হবে। সেই যে আমরা ভিডিও দেখছেন, এই ভিডিও থেকেও শিখতে পারেন, ইউটিউবে অনেক লাখো লাখো ভিডিও পড়ে আছে, সেখান থেকেও দেখতে পারেন, কোনো মহাপুরুষের জীবনী পড়ে দেখতে পারেন, পড়তে ভালোবাসতে পারেন। আপনি যেখান থেকেই হোক, হাওড়া যাচ্ছেন, দিল্লি যাচ্ছেন, কলকাতা যাচ্ছেন, শিয়ালদা যাচ্ছেন, প্রতিদিন আপ ডাউন করছেন, সেখানেও বই নিয়ে বারবার মোবাইল না চালিয়ে, মোবাইল তো আজকাল আমরা মোবাইলকে চালাই না, মোবাইল আজকাল আমাদের চালাই, এটা আপনাদের স্বীকার করতেই হবে। সেটা ধ্যান রাখতে হবে যে মোবাইল যেন আমাদের না চালায়, আমাদের সময়টুকু হিসাবে আমরা যেন মোবাইলকে চালাতে পারি, এটা ধ্যান রাখতে হবে, হ্যাঁ না? আর দ্বিতীয় কথা হচ্ছে যে বন্ধুরা, আমাদের ক্যাশকে পেতে গেলে আগে কাজকে জানতে হবে। এই কাজ যদি আমাদের থাকে, তবে আমাদের অর্থ অলরেডি ডিফল্ট আপনার ইয়েতে আসবে, অলরেডি অটোমেটিক আপনার জীবনে আসবে, অর্থ ফ্লো হবে আপনার কাছে। এবার কাজ কি? CASH, ক্যাশ মানে হচ্ছে অর্থ, পয়সা। কিন্তু অর্থ বা ক্যাশ কী করে আপনার কাছে আসবে আপনার জীবনে? আমি কি বলছি, ক্যাশ তখনই আপনার জীবনে আসবে যখন আপনাকে কাজ সম্পর্কে জানবেন। কাজ আপনি জানবেন, বা কাজকে যখন আপনার মধ্যে করায়ত্ত করবেন, তখন আপনার জীবনে অর্থ ফ্লো হবে। কাজ কি? KASSH, কাজ। কে ইকাল টু হচ্ছে নলেজ। আপনাকে জানতে হবে, নলেজ রাখতে হবে অর্থ সম্পর্কে। যে ফিল্ডে আপনি মাস্টার করতে চান, যে বিষয়ে আপনি সাকসেস পেতে চান, সেই বিষয়কে আগে জানকারি করতে হবে। মনে করুন আপনি IPS হতে চান, আপনি ডক্টর হতে চান, আপনি ইঞ্জিনিয়ার হতে চান, আপনি অ্যাথলেটিক্স হতে চান, আপনি ড্রয়িং মানে খুব ভালো আর্টিস্ট হতে চান, বা আপনি ভালো ক্রিয়েটার হতে চান, ভিডিও বানাতে চান, ভালো ইউটিউবার হতে চান, ফেসবুকে ভালো ভালো ভিডিও বানাতে চান, তাহলে এই সম্পর্কে আগে আপনাকে জানতে হবে। নলেজ, যদি নলেজ থাকে আপনার, তবে অলরেডি আপনি তার উপর একটা ভিত তৈরি করতে পারবেন। কে ইকাল টু নলেজ, ইকাল টু হচ্ছে অ্যাটিটিউড। আপনার মধ্যে অ্যাটিটিউড থাকতে হবে। কেমন অ্যাটিটিউড? সেটা হচ্ছে ওই ধরনের অ্যাটিটিউড। আমি তো সর্বদাই বলি যে ফিল্ডে আপনারা মাস্টারি করতে চান, আমি তো সর্বদাই বলি ইয়েস আই ওয়ান্ট টু বি মোটিভেশনাল স্পিকার। আমি মোটিভেশনাল স্পিকার হতে চাই, কিন্তু আমি সর্বদাই বলি ইয়েস আই এম এ বেস্ট মোটিভেশনাল স্পিকার ইন দ্য ওয়েস্ট বেঙ্গল। আই এম এ বেস্ট মোটিভেশনাল স্পিকার। আমি তো বলি
যে আই এম এ বেস্ট মোটিভেশনাল স্পিকার, আই এম এ মোটিভেশনাল স্পিকার, আই এম এ পাবলিক স্পিকার, আই এম এ লাইফ কোচ। আমি অনেক মানুষকে উৎসাহ দিচ্ছি, অনেক মানুষকে অনুপ্রেরণা দিচ্ছি, অনেক মানুষের জীবনের ভিতকে শক্ত করছি, অনেক হেরে যাওয়া মানুষকে দাঁড় করাচ্ছি, অনেক পরাজিত মানুষকে খাড়া করছি, দাঁড় করিয়ে রাখছি, তাদের স্বপ্নকে বাস্তবায়িত করার জন্য আবার তাদেরকে পুশ করছি। আর তারা আমার কথা শুনে সেলিব্রেট করছে তাদের লাইফকে, আবার বাঁচছে, আবার নতুন করে জীবনকে উপলব্ধি করতে পারছে, আবার নতুন করে তারা পথ চলছে, আবার নতুন করে তারা স্বপ্ন দেখছে, আবার নতুন করে তারা সব কিছু হাসিল করছে। ওটাই আমার সাকসেস। আমি জানি না আপনারা আমার ভিডিও থেকে কতটা অনুপ্রাণিত হন, কিন্তু আমি তো সর্বদা নিজেকে কমেন্ট করি, আই এম এ বিগেস্ট মোটিভেশনাল স্পিকার। কারণ আমি যদি নিজেকে একদম ছোট ভাবি, নগণ্য ভাবি, যে নগণ্য সেই ক্ষুদ্র, সেই তুচ্ছ সেই সামান্য, যে একা সেই ক্ষুদ্র, আমাকে নগণ্য কখনো আপনারা নিজেকে ভাববেন না, কখনো তুচ্ছ ভাববেন না, কখনো না। সর্বদা একটা কথা মনে রাখবেন যে যদি আপনাকে কেউ তুচ্ছ বলে, তাচ্ছিল্য করে, তবু আপনাকে একটা জিনিস আজকে বলবো, কেউ যদি আপনাকে তুচ্ছ তাচ্ছিল্য করে, যে কেউ গুরুত্ব না দেয়, কেউ গুরুত্ব না দেয়, যখন আপনাকে কেউ পাত্তা দেবে না, অবহেলা করবে, অবজ্ঞা করবে, দাম দেবে না, সবাই বলবে যে তোর দ্বারা কিচ্ছু হবে না তোর দ্বারাই, তুই হচ্ছে নিকর্মার ঢেকি, হ্যাঁ না, তুই জীবনে কিচ্ছু করতে পারবি না, তখন তাকে এই গল্পটি শোনাবে, যে গল্পটি আমি তোমাদেরকে এখন বলছি। একজন লোক সবসময় নিজেকে এমনই ভাবতো, সবসময় একটা লোক নিজেকে এমনই ভাবতো আর বলতো আমার জীবনের কোনো দাম নেই, আর সে নিজেকে শেষ করে দেওয়ার সিদ্ধান্ত নিল। কিন্তু তার আগে সে ভাবলো যে নিজেকে শেষ করে দেওয়ার আগে আমি একটা সাধু বাবা বা মুনি সঙ্গে একবার দেখা করে আসি। সে তার কাছে গেল, সাধু বাবাকে তার সব কিছু দুঃখ দুর্দশার কাহানি সব কিছু বর্ণনা করলো, খুলে বললো তাকে। তখন তাকে সাধু বাবা বললো যে এক কাজ কর, তোর সব কথা আমি শুনবো, তোর প্রবলেমের সলভ আমি করবো, কিন্তু তার আগে এই পাথরটা না, একটা পাথর দিল, এই পাথরটা না তুই একটা সবজির দোকানে, একটা ফলবালার দোকানে, আর একটা যারা জহুরি হয়, সোনার দোকানে যারা জহুরি হয়, আর একটা মিউজিয়ামে যাবি, গিয়ে পাথরটা দেখিয়ে আয় তো কত দাম দেবে। কিন্তু একটা কথা মনে রাখবি, কারোর কাছে পাথরটা বিক্রি করবি না, নয় সবজিওয়ালার কাছে বিক্রি করবি, নয় ফলওয়ালার কাছে বিক্রি করবি, নয় মিউজিয়ামে বিক্রি করবি, নয় জহুরির কাছে বিক্রি করবি, কারোর কাছে বিক্রি করবি না, শুধু দামটা জিজ্ঞাসা করে আসবি। বলো ঠিক আছে, এই কাজটা করে দেবো, তাহলে তুমি আমার সমস্ত বলে দেবে তো, প্রবলেমটা সলভ। বলো হ্যাঁ, তুই যা। সেই পাথরটা নিয়ে সে গেল কার কাছে? সবজিওয়ালার কাছে। সবজিওয়ালাকে গিয়ে বলল, দাদা এই পাথরটা কত দাম দেবে? সবজিওয়ালা হাতে পাথরটা নিয়ে বলো, পাথরটা তো খুব সুন্দর, কিন্তু এই পাথর আমার কী কাজে আসবে? এই পাথরটার বদলে আমি তোমাকে 5 কিলো আলু দিতে পারি ভাই, তার বেশি কিছু দিতে পারবো না। বললো ঠিক আছে। সো পাথরটা নিল তার কাছ থেকে, তাকে বিক্রি না করে সে ফলওয়ালার কাছে গেল। ফলওয়ালার কাছে গিয়ে বলছে, ফলওয়ালা দাদা এই পাথরটা দিয়ে তুমি রেখে তুমি কত টাকা দিতে পারবে? পাথরটা নিয়ে বলবো, পাথরটা তো সুন্দর আছে, কিন্তু তোমাকে এই পাথরটার বদলে আমি 1 কিলো আপেল দেবো, তার বেশি কিছু দেবো না। বলো ওকে ঠিক আছে। পাথরটা সে বিক্রি না করে সেখানে নিয়ে নিল। সে একটা মিউজিয়ামে গেল। মিউজিয়ামে যখন গেল, তখন সেই মিউজিয়ামে গিয়ে যখন পাথরটা দেখালো, তখন সেই মিউজিয়ামওয়ালা দেখে ভালো করে পরীক্ষা নিরীক্ষা করে বলল, এই পাথরটা তো সামান্য পাথর নয়, এ খুব মূল্যবান পাথর। এই পাথরটার দাম আমি তোমাকে 3 লাখ পর্যন্ত দিতে পারবো। 3 লাখ! এই কথা শুনে সেই লোকটি আশ্চর্য হয়ে গেল। আরে এই পাথরটার দাম 3 লাখ! সেই পাথরটা নিয়ে হনতে দৌড়তে সে সাধু বাবার কাছে এলো। সাধু বাবা, আরে ইয়ার, ফলওয়ালার কাছে গেলাম, সবজিওয়ালার কাছে গেলাম, সবজিওয়ালা বলছে 5 কিলো আলু দেবো এই পাথরটার বদলে, ফলওয়ালা বলছে 1 কিলো আপেল দেবো। কিন্তু এই মিউজিয়ামে গিয়ে যখন গেলাম, তখন বলে 3 লাখ দেবো এই পাথরটার দাম, এ তো সামান্য পাথর নয়। তখন সাধু বাবা বললো যে তুমি কি জহুরির কাছে গেছো? এই পাথরটা নিয়ে? বলো না। বলো তুমি একবার জহুরির কাছে যাও, কিন্তু মনে রাখবে পাথরটা যেন তুমি বিক্রি করবে না তাকে। বলো ওকে, নোটেড। সেই পাথরটা নিয়ে সে আবার দৌড়তে সে জহুরির কাছে গেল। জহুরি, আমরা কথাই জানি না যে শুয়োরে কী বলে, যে কচু চেনে আর যাকে, সো আই এম সো সরি। সো একটা কথা আছে যে জহুরি না চেনে যে কী পাথর, কত দাম, কত ভ্যালু হতে পারে। জহুরি যখনই এই পাথরটা দেখলো না বন্ধুরা, তখনই ওই পাথরটা দেখে জহুরি বলে, এই পাথর তুমি কোথায় পেয়েছো? এই পাথর এত মূল্যবান যে সামান্য পাথর নয় এটা। এই
শহরে যত জহুরি আছে তোমার এই পাথরটা কেউ কিনতে পারবে না। বলছে কেন? বলছে তার কারণ হচ্ছে এই শহরের কোনো জহুরি কেন, এই শহরটা বিক্রি করে দিলেও এই পাথরের দাম তোমায় দিতে পারা যাবে না, পাথরটা এতটাই মূল্যবান। সেই কথা শুনে সেই পাথরটা নিয়ে সে দৌড়তে দৌড়তে কার কাছে এলো? সেই সাধু বাবার কাছে এসে এলো। আর সে সাধু বাবা মুনির কাছে এসে সমস্ত কাহানি খুলে বলল যে এত মূল্যবান পাথর, আরে একে তো সবজিওয়ালা চিনতেই পারেনি, আলুওয়ালা চিনতেই পারেনি, ইনকেস যারা মিউজিয়ামে থাকে তারাও চিনতে পারেনি, 3 লাখ মতো দাম দিয়েছিল। এ তো বলছে পুরো শহর বিক্রি করে দিল, এই পাথরের দাম দেওয়া যাবে না। বললো ঠিক আছে, তোমার কাজ তো করে দিচ্ছি, এবার আমার কাজে বলো। আমি মরতে চাই, আমার জীবনের এই দুঃখ দুর্দশা আমি আর সহ্য করতে পারছি না। আমাকে কেউ দাম দেয় না, আমাকে কেউ পাত্তা দেয় না, সবাই অবহেলা করে, অবজ্ঞা করে। আমাকে নিকর্মের ঢেকি বলে সবাই, জীবনে কিচ্ছু করতে পারবি না বলে। আমি জীবন রাখতে চাই না, এই জীবন আমি শেষ করে দিতে চাই। তো এবার আমাকে তুমি উপায় বলো, তোমার কাজ আমি করে দিয়েছি। তখন সাধু বাবা বললো, আরে বাবা, আমি তো তোকে এটাই বোঝাতে চেয়েছি, এটাই বলতে চেয়েছি যে তুই যাদের সঙ্গে মিশছিস, যে সঙ্গতে আছিস, যাদের সঙ্গে উঠছিস, যাদের সঙ্গে বসছিস, তারা তোকে ওই বাজারের আলুওয়ালার মতো, ফলওয়ালার মতো, কখনো মিউজিয়ামের মতোই দাম দেয়। কিন্তু তোর মূল্য হচ্ছে যে তুই নিজেকেই দিতে পারবি, যেটা কেউ জানে না। এই পাথরের মূল্য যেমন একজন সবজিওয়ালা বা আলুওয়ালা বা ফলওয়ালা যেমন নির্ণয় করতে পারেনি, দিতে পারেনি, তুই যারা তোকে বলছে নিকর্মার ঢেকি, তুই কিচ্ছু করতে পারবি না জীবনে, তুই জীবনে কিচ্ছু করতে পারবি না, তুই নিকর্মার ঢেকি, অবজ্ঞা অবহেলা করছে, পাত্তা দিচ্ছে না, তারা তোর দামটা দিতে জানে না। তুই তাদের কথা শুনে কেন নিজেকে একদম মূল্যহীন ভাবছিস? তুই তো এই পাথরের মতনই মূল্যবান, তো বন্ধুরা, আমি আপনাদেরকে এটাই বলতে চাই যে আপনারা যারা ভাবছেন যে আমি নিকর্মার ঢেকি, আমাকে কেউ পাত্তা দেয় না, আমার দ্বারা কিছু হবে না, সবাই অবহেলা করছে, অবজ্ঞা করছে, তাদেরকে আমি বলছি বন্ধুরা, আপনারা প্রত্যেকে হচ্ছেন ওই পাথরের মতো মূল্যবান। যারা দাম দিতে জানে না তারা হচ্ছে এই সবজিওয়ালা, ফলওয়ালা। আই রেসপেক্ট প্রত্যেককে, আমি রেসপেক্ট করি, কিন্তু ফর এক্সাম্পল যে তারা আপনাকে, আপনার ভ্যালু যদি আপনি নিজে না দিতে পারেন, তবে আপনার ভ্যালুকে কেউ দাম দেবে না, কিন্তু কেউ দাম দেবে না। তাই আপনাকে এটা বুঝতে হবে, আপনাকে এটা জানতে হবে। এর জন্য কি করতে হবে? এর জন্য আপনি যে ফিল্ডে আছেন, যে কাজ করছেন, সেই কাজকে আপনাকে প্যাশন রাখতে হবে, সেই কাজের জন্য। আপনার মাইন্ডকে সেট করতে হবে। আর এই মাইন্ড সেট করতে গিয়ে আমি 2টো ব্যাঙের গল্প বলবো, যে গল্প না আপনাদেরকে আরও জীবনে এক পা চলার জন্য অনুপ্রাণিত করবে। আর এই গল্পের মধ্যে দিয়ে আপনারা আরও অনেক কিছু শিখতে পারবেন, নিজের জীবনকে উপলব্ধি করতে পারবেন, নিজের জীবনকে জীবন দর্শন করতে পারবেন। বন্ধুরা, 2টো ব্যাঙ ছিল, খুব ভালো বন্ধু ছিল, বুঝলেন। তারা জঙ্গলের মধ্যে একটা পুকুর ছিল, সেই পুকুরে খেলতো, কুদতো, লাফালাফি করতো, নাচানাচি করতো, গান গাইতো, ডাকতো যখন বৃষ্টি হতো। খুব মনের সুখে ছিল তারা। তবুও তাদের বন্ধুত্ব ছিল। একজন, সেই ব্যাঙেদের মধ্যে একজন ছিল মোটা, একটা বন্ধু ছিল অনেক মোটা, মানে একটা ব্যাঙ ছিল অনেক মোটা আর একটা ব্যাঙ ছিল রোগা। তবু কিন্তু তাদের বন্ধুত্ব ছিল অটুট, একদম অটুট বন্ধু ছিল। তারা একদিন না খেলতে জঙ্গলের বাইরে চলে এলো, আর দেখলো সেখানে একটা কৃষক দুধ দোয়াচ্ছে, বালতিতে মধ্যে একটা দুধ দোয়াচ্ছে। তারা দেখলো যে একটা বালতি আছে তার সামনে, পেছনে, গরুর পেছনে, আর একটা তারা কি পেছন থেকে কি হাত নাড়ছে আর সফেদ কি পড়ছে সেই বালতির মধ্যে। তারা খুব উৎসাহী হলো। কিছুক্ষণ পরে দেখলো সেই গরুর দুধ দোয়ানো যখন হয়ে গেল, সেই কৃষকটি সেই বালতিটি একটা জায়গায় রেখে, সুরক্ষিত জায়গায় রেখে, সেই কৃষকটি তার কাজে চলে গেল। তখন ওই 2টি ব্যাঙ লাফাতে এসে কৌতূহলবশতভাবে সেই বালতিতে কি আছে তারা দেখতে চাইলো। তখন সে দেখলো সাদা একটা কিছু, আর তারা দুজনাই সেই উৎসাহ সহকারে জলের মতো ভেবে তারা সেই দুজনাই, মোটা ব্যাঙ আর সরু ব্যাঙ, তারা 2টো বন্ধু সেই বালতির মধ্যে লাফ দিল। আর বালতির মধ্যে যখন লাফ দিল, তখন তারা ভাবলো, বাহ, এটা তো জলের মতনই সফেদ, একটু খেয়েই দেখি। যখন তারা খেলো, তখন তারা ভাবলো, বাহ, এটা তো জলের থেকেও বেশি টেস্টি। এবং তারা খুব সেখানে খেললো, কুদলো, অনেকক্ষণ আমোদ প্রমোদ করলো সুইমিং পুলের মতো। তারপর 2টো ব্যাঙ বললো, বন্ধু চলো, আমরা অনেকক্ষণ খেলেছি, কুদেছি, এবার আমরা আবার জঙ্গলে ফিরে যাই। কিন্তু জঙ্গলে ফিরতে গেলে তারা তো বালতি থেকে বার হতে হবে না। তারা তখন বালতি থেকে বার হওয়ার চেষ্টা করলো, কিন্তু বালতি থেকে তারা বার হতে কোনোরকমভাবে পারলো না বন্ধুরা।
তারা অনেকক্ষণ চেষ্টা করলো কিন্তু বার হতে পারলো না। অনেকক্ষণ চেষ্টা করার পর তারা বুঝতে পারলো যে আমরা ফেঁসে গেছি, আমাদের মৃত্যু এখানে নিশ্চিত, আমরা কখনোই কেউ বার হতে পারবো না। তখন ছোট ব্যাঙ, যে সরু ব্যাঙ, সে বলল মোটা ব্যাঙকে, বন্ধু হাল ছেড়ো না, হাল ছেড়ো না, তুমি কিছুক্ষণ লাফাও, কিছুক্ষণ লাফাও, কিছুক্ষণ জলের উপরে সাঁতার কাটো, দেখো কেউ না কেউ 2-3 ঘন্টা পরে এসে আমাদেরকে বাঁচাবে, ঠিক বাঁচাবে, বার করবে এখান থেকে। কিন্তু সেই মোটা ব্যাঙ সে কিছুক্ষণ আরও সাঁতার কাটার চেষ্টা করলো, কিন্তু একসময় সে ক্লান্ত হয়ে গেল, তার পা হাত পা ভারী হয়ে গেল এবং সে বলল, বন্ধু আমি আর হয়তো বাঁচবো না, আমি হয়তো আমার মৃত্যু নিশ্চিত, হ্যাঁ তুমি এখান থেকে বার হওয়ার চেষ্টা করো। এই বলে সে হাত পা ছেড়ে দিল আর সে সেই বালতি জলের তলার মধ্যে, মানে সেই দুধের মধ্যে সে ডুবে গেল এবং সে একসময় মারা গেল। কিন্তু তখনও সেই সরু ব্যাঙ, মানে পাতলা ব্যাঙটি, সে হাল ছাড়লো না, সে তখনও সাঁতার কাটার চেষ্টা করলো। এইরকম করতে 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 দাপাদাপি করতে করতে 2-3 ঘন্টা পর একসময় দেখা গেল সেই দুধটিকে এত তারা দাপাদাপি করেছে দুজন মিলে, সেই দুধটি ফাটতে 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 একসময় দুধ ফেটে মাখন তৈরি হয়ে গেছে, আর সেই মাখন থেকে মোটা সর পড়ে গেছে, আর সেই সর থেকে সর যে পড়েছে, মোটা সর বা স্তর পড়েছে সেই দুধের উপরে। তখন সেই ব্যাঙ, পাতলা ব্যাঙটি সেই সরের উপরে পা রেখে সে নিজেকে একটু এনার্জি নিয়ে একটু রেস্ট নিয়ে, সে এনার্জি সঞ্চয় করে সে লাস্টবার, অনেকবার চেষ্টা করার পরও লাস্টবার যখন চেষ্টা করলো, সে সরের উপর ভর দিয়ে সেই বালতি থেকে সে বার হতে পারলো বন্ধুরা। আর সে যখন বালতি থেকে বার হতে পারলো তখন সে বেঁচে গেল। কিন্তু আমি আপনাদেরকে এই কথাটা কেন বলছি, আপনাদেরকে এটা আমি বলছি যে সব কিছু সময়ের অপেক্ষা করতে হয়। দুধ থেকে তো মাখন হয়ই, শুধু আপনাকে ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে। আপনি যে ফিল্ডে আছেন, সে আপনি ইউটিউব ক্রিয়েটার হন, ফেসবুক ক্রিয়েটার হন, আপনি কোনো লয়ার হতে চান, উকিল হতে চান, ব্যারিস্টার হতে চান, IAS IPS ডক্টর, ইঞ্জিনিয়ার, বিজনেসম্যান, আপনি যেটা হতে চান, যে ফিল্ডে আপনি সাকসেস পেতে চান, তার জন্য আপনাকে ধৈর্য ধরতে হবে। আর সেই পাতলা ব্যাঙ জঙ্গলে ফিরে গিয়ে কিছুদিন পর সে জঙ্গলে ফিরে গিয়ে তার অনেকগুলো বাচ্চা হলো। আর সেই বাচ্চাদের না সে বারবার ওই মোটা ব্যাঙ আর কোলা ব্যাঙের সেই তাদের বন্ধুত্বের কাহিনীটাই শোনাতে লাগলো, যে ধৈর্য তো আপনাকে ধরতেই হবে। সেই বালতিতে পড়ে যাওয়ার ঘটনা শোনাতে লাগলো, মোটা ব্যাঙ মরে যাওয়ার গল্প শোনাতে লাগলো, আর সে গিভ আপ করেনি তার গল্প শোনাতে লাগলো। তা বন্ধুরা, যে আমি আপনাদের সামনে ফেসবুকে লাইভ করছি, বা আপনি যদি ইউটিউব থেকে দেখেন, ইউটিউবে আমাকে লাইভ দেখছেন, আমিও সেই পাতলা ব্যাঙ, যে অনেকে হয়তো হাল ছেড়ে দিয়েছে, অনেকে গিভ আপ করে দিয়েছে। কিন্তু বন্ধুরা, আমি আপনাদের বন্ধু হয়ে, পথপ্রদর্শক হয়ে, আমি আপনাদের অ্যাজ এ ফ্রেন্ড হয়ে, অ্যাজ এ মোটিভেশনাল স্পিকার হয়ে, পাবলিক স্পিকার হয়ে, লাইভ কোচ হয়ে আমি আপনাদেরকে বলবো যে আমি এখনও জীবনে হাল ছাড়িনি। আর আপনাদেরকেও বলছি হাল ছাড়বেন না, নেভার গিভ আপ। কেননা আপনাকে সবসময় মনে রাখতে হবে যে সয় সে রয়, আর যে না সয় সে কিন্তু নাশ হয়ে যায় বন্ধুরা, আপনাকে ধৈর্য ধরতে হবে, ধৈর্যের মহৎ গুণ আছে। তাই বারবার একটা কথা মনে রাখবেন, যখনই আপনি গিভ আপ করার চেষ্টা করবেন কোনো ক্ষেত্রে, তখন আপনাকে একটা কথা মনে রাখতে হবে, যে সয় সে রয়, আর যে না সয় সে কিন্তু নাশ হয়ে যায় বন্ধুরা, তাই আমি যেটা বলছিলাম, যে আপনাকে ক্যাশ পেতে গেলে আগে কাজের উপর ধ্যান রাখতে হবে। কে ইকাল টু নলেজ রাখতে হবে আপনাকে, যে ফিল্ডে আপনি মাস্টার করতে চান। এ ইকাল টু অ্যাটিটিউড রাখতে হবে আপনাকে। KAS ইকাল টু স্কিল, আপনাকে যে ফিল্ডে মাস্টারি করতে চান, সে তার স্কিলটা আপনাকে আসতে হবে, আপনার নিজের মধ্যে থাকতে হবে, আয়ত্ত করতে হবে, আপনাকে শিখতে হবে, জানতে হবে। আর K ইকাল টু নলেজ, A ইকাল টু অ্যাটিটিউড, S ইকাল টু স্কিল, আর একটা S ইকাল টু স্ট্র্যাটেজি। যে বিষয়ের উপর কাজ করতে চাইছেন তার স্ট্র্যাটেজি আপনাকে থাকতে হবে। আপনার কাছে প্ল্যান A এবং প্ল্যান B, এই দুটো প্ল্যানই আপনার কাছে থাকতে হবে। যদি প্ল্যান A, যারা সৈনিক হয়, যারা কমান্ডো হয়, যারা বড় বড় অপারেশন করে, তাদের কাছে সবসময় দুটো প্ল্যান থাকে, 3টে প্ল্যান থাকে, 4টে প্ল্যান থাকে। যদি প্ল্যান A ফেল হয়, তা প্ল্যান B কাজ করে, প্ল্যান B ফেল হলে প্ল্যান C কাজ করে, রাইট অর নট? তা আপনার জীবনেও যে বিষয়ে আপনি মাস্টারি করতে চান, আপনার কি রেডি? আর ইউ রেডি?
আপনার কাছে কি তৈরি আছে প্ল্যান এ, প্ল্যান বি, না আপনার কাছে একটাই প্ল্যান আছে? তারাই ফেলিয়ার হয়, তারাই গিভ আপ করে যাদের কাছে একটাই প্ল্যান থাকে বন্ধুরা। প্ল্যান এ যদি থাকে আর সেটা যদি গিভ আপ করেন তবে আপনি ফেলিয়ার। যদি আপনার কাছে প্ল্যান বি থাকে তবে আপনি আবার উঠবেন এবং আবার নেক্সট ট্রাই করবেন। আমি কি বললাম যে যারা বিজয়ী হয় তারা কোনো কাজ, যে কোনো কাজ আলাদা করে, তারা একই কাজকে ভিন্ন ভিন্নভাবে করে একই কাজকে। প্ল্যান এ, প্ল্যান বি, প্ল্যান সি। তা আপনাকে প্ল্যান বানাতে হবে। আপনি যে কাজে মাস্টার করতে চান, আজকে ঝালমুড়ি বিক্রি করছি, কালকে চপ বিক্রি করছি, কালকে ফুচকা বিক্রি করছি, কালকে হঠাৎ করে ইচ্ছা করলো আমি ভাই IPS হবো, কালকে ইচ্ছা করলো ডক্টর হবো, কালকে ইঞ্জিনিয়ার হবো, হবে না। আগে আপনি পারপাস খুঁজুন। আপনি কি মিসিং করছেন? হোয়াট ইজ দ্য মিসিং অফ ইউর লাইফ? আগে কি মিসিং করছেন? হোয়াট ডু ইউ ওয়ান্ট? আপনি কী হতে চান সেটা আগে ভাবুন। হোয়াট ইজ ইউর পারপাস? আপনার পারপাস কি? কোন কাজটা করতে ভালো লাগে? আর যে কাজটা করতে ভালো লাগে সেই কাজটা যেন মন থেকে করতে ভালো লাগে আর তার সঙ্গে যেন পয়সা উপার্জন করা যায়, এমন কাজ আপনাকে খুঁজতে হবে। বন্ধুরা। সো আমি তো আপনাদেরকে বলি যে নেভার সেটেল ফর লেস। কখনো নিজেকে সেটেল করবেন না যে আমি এই পর্যন্তই আমার সীমাবদ্ধ। একটা গাছ কখনো দেখেছেন যে একটা গাছ কখনো এইটুকু বেড়ে সে বলে আমি আর পারবো না, আমি আর ফল দেবো না, আমি আর ফুল দেবো না, আমি অনেক ফুল দিয়ে দিয়েছি, আমি অনেক ফল দিয়ে দিয়েছি, অনেক শাখা পোশাখা ছেড়ে দিয়েছি, আমি অনেক বড় হয়ে গেছি, আর বড়বো। একটা গাছ নিজে জানে না বন্ধুরা সে কত উঁচুতে উঠতে পারে, সে কত ফুল দিতে পারে, কত ফল দিতে পারে। রাইট অর নট? ঠিক অনুরূপভাবে বন্ধুরা, আপনি আপনার ক্যাপাসিটি জানেন না, আপনি আপনার অ্যাবিলিটি জানেন না, আপনি নিজে জানেন না যে আপনি কি করতে পারেন, আপনি নিজে জানেন না যে আপনার মধ্যে কত অসীম পাওয়ার আছে, কত ক্ষমতা আছে। হ্যাঁ, সেই ক্ষমতাকে জানতে হবে। আর সেই ক্ষমতাকে জানতে গেলে যে সাবকনশিয়াস মাইন্ডকে আমাদেরকে জাগ্রত করতে হবে। সাবকনশিয়াস মাইন্ড আর কনসিয়াস মাইন্ড সম্পর্কে আপনাকে জানতে হবে। কি কনসিয়াস মাইন্ড আর সাবকনশিয়াস মাইন্ড কি? সাবকনশিয়াস মাইন্ড আর কনসিয়াস মাইন্ড সম্পর্কে আমি একদিন আলাদা একটা ভিডিও নিয়ে আসবো, টপিক নিয়ে আসবো। সো বন্ধুরা, আপনাদের প্রত্যেককেই আমি আপনাকে লাস্ট বলবো যে দেখুন, যে করজোরে বলবো যে আপনাদের লাইফে যারই উদ্দেশ্য হোক না কেন, যার পারপাস হোক না কেন, সেই পারপাসকে ঘুমিয়ে না রেখে, সুপ্ত না রেখে, গুপ্ত না রেখে জাগিয়ে তুলুন। জাগার সময় এসছে। যদি আপনার মধ্যে ডাউট থাকে যে ইউ ক্যান নট ডু, তবে নিজেকে বলুন আমি জন্মেছি এর জন্যই, আমি জন্মেছি এটা করার জন্যই, আমি জন্মেছি এটা করার জন্য। আই অ্যাম বর্ন টু উইন। আমি জন্মেছি জিতার জন্য। পরাজিত হবেন না। কত সৌভাগ্যবান মানুষ আপনি। ইউ আর এ মিরাকল পারসন, ইউ আর এ রক, ইউ আর এ অ্যামাজিং, ইউ আর লাভলি পারসন। যে আপনি মানুষ হয়ে জন্মগ্রহণ করেছেন, আপনি ওয়ান্ডারফুল পারসন। আপনি বুঝুন, এর মুহূর্তটা বুঝুন, আপনি কেনই পৃথিবীতে এসেছেন। হু আর ইউ? আপনি কে? কেন পৃথিবীতে এসেছেন? কিসের জন্য আপনি পৃথিবীতে এসেছেন? হোয়াট ইজ ইউর ডিউটি? হোয়াট ইজ ইউর পারপাস? আপনার পারপাস কি? সো বন্ধুরা, আমার এই ভিডিও আপনাদের কেমন লাগছে? আবারও আসবো অন্যান্য দিন অন্যান্য বিষয়ের ওপর, গুরুত্বপূর্ণ সাবজেক্ট নিয়ে, আমাদের জীবন দর্শের ওপর, আমাদের সাকসেসের ওপর, আমাদের লাইফের ওপর। সো বন্ধুরা, আজকে আমার ভিডিও কেমন লাগলো, আর এই ভিডিও কেমন লাগলো শুধু নয়, এই ভিডিও থেকে আপনারা কিছু সত্যিই কিছু জানতে পারলেন? যদি শেষ পর্যন্ত আপনি আমার এই ভিডিওটি দেখে থাকেন, তবে এই ভিডিওতে কী শিক্ষা পেলেন, আর কি কমিটমেন্ট করলেন, নিজে কি করবেন, পারপাস কি, আপনার লাইফের উদ্দেশ্য কি, ও আপনার গোল কি, আর সেই গোলকে অ্যাচিভ করার জন্য আপনি কি স্টেপ নেবেন, সেটা আপনি। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই লাইভ ভিডিও। আপনারা কমেন্টমেন্ট করুন যে আপনারা এই ভিডিও থেকে আপনারা কী জানলেন, কী শিখলেন, আর আজকে আপনার লাইফের পারপাসটা কী। যদি আমার এই ভিডিও আপনাদেরকে একটু হলেও অনুপ্রেরণা দেয়, উৎসাহ দেয়, নিজেকে মোটিভেট করে, তাহলে অবশ্যই আমার এই ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, লাইক করবেন, আর আপনারা অবশ্যই কমেন্ট করে যাবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই লাইভ ভিডিও। আবার দেখা হবে এমনই অন্য কোনো একটা সাবজেক্ট নিয়ে, অন্য কোনো টপিক নিয়ে। তখন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সদা সর্বদাই নিজের খেয়াল রাখবেন। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। লাভ ইউ অল।